আসসালামু আলাইকুম। আশা করতেছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। অ্যান্ড তোমাদের সবার অনুরোধে আমি তোমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার চলতরিৎ। তো আমরা আজকে এই অধ্যায়টার ১ম লেকচারটা শুরু করব। আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের আগিব ভাইয়া, পড়াশোনা করছি কুয়েটে। চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। দেখো চ্যাপ্টারটা শুরু করার পূর্বে তোমরা দেখবে যে তোমাদের বইয়ের মধ্যে ইলেকট্রিসিটি রিলেটেড ২ টা চ্যাপ্টার আছে। একটা স্থির তড়িৎ আরেকটা হচ্ছে তোমার চলতড়িৎ। তো আমরা তোমার চলতড়িৎ পড়বো। তো এইজন্য আমাদেরকে একটু ধারণা নিতে হবে যে আমরা চলতড়িতে কি জিনিসপাতি নিয়ে আলোচনা করি এবং তড়িতের উৎপত্তিটা হইল কিভাবে। ঠিক আছে? দেখো আমরা আমাদের একটা জিনিস একটু মনে রাখবা যে আমাদের একটা চার্জ, ঠিক আছে? আমাদের একটা চার্জ, তুমি একটা চার্জের কথা চিন্তা করবা। দেখো তো আমরা কিন্তু তোমার মূলত তড়িৎ প্রবাহ বলো বা স্থির তড়িৎ বলো, সব ক্ষেত্রে আমরা যেটা কমন জিনিস নিয়ে আলোচনা করে থাকি সেটা হচ্ছে চার্জ। আমরা জানি যে একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তোমার হচ্ছে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাই কিনা তড়িৎ প্রবাহ, তাই না? এটা তো আমরা জানি যে একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে পরিবাহিত চার্জের মানই হচ্ছে আমার কি বলতো তোমার তড়িৎ প্রবাহ। তার মানে দেখো সবকিছু আমরা যা কিছু দেখতেছি চ্যাপ্টারটার মধ্যে সবকিছু তোমার এই চার্জকে ঘিরে। তো এই চার্জ যখন তোমার স্থির অবস্থায় থাকবে, দেখো চার্জ যখন তোমার রেস্টে থাকবে বা স্থির অবস্থায় থাকবে তখন এটাকে আমরা বলবো স্থির তড়িৎ। স্থির তড়িৎ অর্থাৎ দেখবা যে তোমার যখন একটা চার্জ স্থির থাকে, স্থির থাকার কারণে যে তোমার চার্জের প্রাবল্য, চার্জের বিভব, তারপরে দেখা যায় যে সেখানে আমরা আরো অনেক টাইপের জিনিসপাতি বের করে থাকি। এগুলো মূলত তোমার স্থির তড়িতের বৈশিষ্ট্য। যখন এই চার্জটা তোমার স্থির থাকবে তখন আমরা সেটাকে স্থির তড়িতে নিয়ে যাব, অর্থাৎ আমরা স্থির তড়িতে পড়াশোনা করব। আর যখন চার্জটা তোমার গতিশীল হয়ে যাবে, অর্থাৎ চার্জটা যখন তোমার মোশনে থাকবে বা গতিশীল থাকবে, তখন আমরা এটাকে চলতরিতে আলোচনা করব। তাহলে দেখো তো আমার অধ্যায়টাকে আমি কিভাবে ভাগ করতেছি। আমরা মূলত অধ্যায়টাকে তোমার একটা চার্জের উপর ডিপেন্ড করে ভাগ করতেছি। যখন আমার চার্জ স্থির তখন আমি স্থির তড়িৎ পড়াশোনা করব, যখন আমার চার্জ গতিশীল তখন আমি তোমার চলতরিতে পড়াশোনা করব। কথা বুঝছো? তার মানে দেখো সবকিছু মূলত চার্জের জন্য। এবং আমরা জানি একটা পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় যতটুকু চার্জ প্রবাহিত হয় তাকে হচ্ছে আমরা তড়িৎ প্রবাহ বলি। তার মানে এখান থেকে বুঝতে পারতেছি চার্জ পরিবাহিত হওয়া মানে কি, চার্জ একটা নির্দিষ্ট গতিতে পরিবাহিত হচ্ছে বা প্রবাহিত হচ্ছে। এই জন্য আমরা বলতে পারি কি বলতো, যে যখন তোমার চার্জ গতিশীল অবস্থায় থাকে তখন আমরা সেটাকে চলতরিতে আলোচনা করে থাকি। মূলত বলতে গেলে আমরা একটা গতিশীল আধানের জন্য এই চ্যাপ্টারটাকে সেপারেট করে ফেলছি। এই চ্যাপ্টারটাতে আমরা একটা গতিশীল আধানকে নিয়ে আলোচনা করব। এবং দেখো আমরা স্থির তড়িতে তোমার মূলত একটা স্থির আধানকে নিয়ে আলোচনা করে থাকি। কথা বুঝতে পারছো? সো এটাই হচ্ছে আমাদের স্থির তড়িৎ এবং চলতড়িতের মধ্যে বেসিক পার্থক্য। তো চলো আমরা চলতড়িৎ শুরু করি। আমরা পূর্ব তোমার হচ্ছে আধান বাহক। তো আধান বাহক জিনিসটা কেটে নিয়ে একটু আলোচনা করি। আধান বাহক হইতে পারে মূলত তোমার দুই প্রকার। একটা হইতেছে তোমার পজিটিভ আধান বাহক বা যেটাকে আমরা বলি তোমার পজিটিভ চার্জ ক্যারিয়ার, এবং আরেকটা হইতে পারে তোমার নেগেটিভ আধান বাহক বা নেগেটিভ চার্জ ক্যারিয়ার। এখন তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো যে ভাইয়া এই জিনিসগুলো কি? আধান বাহক বলতে বোঝাচ্ছে যে তোমার কখন কোন আধানটা পরিবাহিত হচ্ছে, মানে একটা তোমার তড়িৎ ক্ষেত্রের বা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে একটা পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তোমার কোন আধানটা কখন পরিবাহিত হচ্ছে। হতে পারে তোমার একটা ইলেকট্রন পরিবাহিত হচ্ছে। ইলেকট্রন কি? ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট আধান না? তো এটাকে তুমি বলবা নেগেটিভ চার্জ কেরিয়ার। কথা বুঝছো? আবার মাঝে মাঝে দেখা যাবে যে পজিটিভ চার্জ কেরিয়ারও তোমার হচ্ছে একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে পরিবাহিত হতে পারে। তখন আমরা সেই ক্যারিয়ারটাকে বলবো কি বলতো, তোমার হচ্ছে পজিটিভ চার্জ কেরিয়ার। ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার কমন বেসিক। তো আমি এখান থেকে কি বললাম বলতো, তোমার আধান বাহক হইতে পারে কয় প্রকারের? আধান বাহক হইতে পারে ভাইয়া তোমার দুই প্রকারের। প্রথমটা কি বলতো? প্রথমটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ কেরিয়ার। ঠিক আছে? আবার দেখো তোমার স্থির আধান বাহকও হতে পারে, যে আধান বাহকগুলো তোমার নড়াচড়া করে না, যেই চার্জগুলো দেখবে যে স্থির অর্থাৎ গতিশীল হতে পারে না, সেই চার্জগুলোকে আমরা তোমার কি বলতে পারি বলতো, স্থির আধান বাহক বলতে পারি। আবার দেখো তোমার আধান বাহক মূলত দুই প্রকার, একটা পজিটিভ চার্জ কেরিয়ার বা পজিটিভ আধান বাহক ক্যারিয়ার, আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে তোমার নেগেটিভ চার্জ কেরিয়ার। তার মানে দেখো এখান থেকে আমি বলতে পারতেছি যে আমার আধান বাহক হইতে পারে দুই টাইপের, একটা পজিটিভ চার্জ কেরিয়ার এবং আরেকটা নেগেটিভ চার্জ কেরিয়ার। কিছু কিছু আধান দেখা যাবে যে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে নেগেটিভ আধানগুলো একসময় পরিবাহিত হচ্ছে, আবার সামটাইমস দেখা যাবে যে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তোমার পজিটিভ আধানগুলো পরিবাহিত হচ্ছে। তো পজিটিভ আধানগুলো পরিবাহিত হলে আমি তাকে বলবো হচ্ছে তোমার পজিটিভ চার্জ কেরিয়ার, আর যদি নেগেটিভ আধানগুলো পরিবাহিত হয় তাহলে আমি বলবো কি বলতো, নেগেটিভ চার্জ কেরিয়ার। এই জিনিসটা নিয়ে আমি আরো অনেক ডিটেলস পড়াশোনা করবো সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটাতে। এটা তোমাদের দ্বিতীয়
পত্রের ১০ম অধ্যায়। তো সেখানে দেখবা যে তুমি এই জিনিসটাকে নিয়ে আবারও অনেক টাইপের পড়াশোনা করতেছো, যে দেখবা এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর। তো এন টাইপের ক্ষেত্রে দেখা যায় যে নেগেটিভ আধান বাহকের সংখ্যা বেশি হয়। পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখা যায় যে তোমার হচ্ছে পজিটিভ আধান বাহকের সংখ্যা বেশি হয়। এই জিনিসগুলো কিন্তু আমরা ওই চ্যাপ্টারে পড়াশোনা করে থাকি, ঠিক আছে? তো জাস্ট এখান থেকে ২ টা জিনিস ধারণা নাও যে পজিটিভ আধান মানে পজিটিভ যেই চার্জ ক্যারিয়ারটা আছে, এই পজিটিভ চার্জ ক্যারিয়ার গুলার উদাহরণের মধ্যে যদি আমি তোমাকে বলি তাহলে এটা হবে হোল, ঠিক আছে? এটাকে বলা হয় কি বলতো? হোল, ঠিক আছে? এই হোল জিনিসটা কি, এটা তুমি পড়বা পি টাইপ সেমিকন্ডাক্টরে। এই যে হোলগুলো আছে না, হোলগুলাকে নিয়ে আলোচনা করবা কোথায় বলো তো? পি টাইপ সেমিকন্ডাক্টরে। দেখবা যে ওখানে তোমার হচ্ছে মূলত এক ধরনের ফাঁকা তৈরি হয়ে যায়, মানে ওখানে এক ধরনের গ্যাপ তৈরি হয়। এই জিনিসটা আমি এখন হয়তো বা তোমাকে বললে তুমি বুঝবা না, যতক্ষণ না পর্যন্ত তুমি সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা পড়তেছো ততক্ষণ জিনিসটা তোমার কাছে একটু অগোছালো লাগবে, এটা স্বাভাবিক। জাস্ট মনে রাখবা যে পজিটিভ চার্জ ক্যারিয়ার কে বলতো? হোল। আর নেগেটিভ চার্জ ক্যারিয়ার তো জানোই কে বলতো? ইলেকট্রন। এই চলতরি চ্যাপ্টারটার মধ্যে আমরা তোমার আধান বাহকের মধ্যে এই নেগেটিভ চার্জ ক্যারিয়ারটাকে নিয়ে আলোচনা করে থাকবো, আমরা কিন্তু পজিটিভ চার্জ ক্যারিয়ারকে নিয়ে আলোচনা করব না, ঠিক আছে? পজিটিভ চার্জ ক্যারিয়ার দিয়ে আমাদের কোনো কিছু নাই, আমাদের সব কিছু যা যা তুমি দেখবা ধাপে ধাপে সবকিছু হচ্ছে তোমার নেগেটিভ চার্জ ক্যারিয়ারের জন্য, কথা বুঝছো? অর্থাৎ ইলেকট্রনের জন্য। আমরা তো জানি যে ইলেকট্রন পরিবাহিত হয় বলেই তোমার তড়িৎ প্রবাহিত হয়, তাই না? ইলেকট্রন যদি পরিবাহিত না হইতো তাহলে কি কখনো তড়িৎ প্রবাহিত হইতো? হইতো না তো। এই জন্য বলা হয় যে তোমার নেগেটিভ চার্জ ক্যারিয়ারের জন্য আমরা মূলত পড়াশোনা করে থাকি। এই জিনিসটা আরেকটু সামনে গেলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমি এখান থেকে বুঝতে পারলাম যে আমার আধান বাহক হইতে পারে দুই টাইপের, একটা পজিটিভ চার্জ ক্যারিয়ার আর একটা কি বলতো? নেগেটিভ চার্জ ক্যারিয়ার। পজিটিভ চার্জ ক্যারিয়ার কারা বলতো? তোমার পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে যেই হোলগুলা দেখা যায় তারা হচ্ছে তোমার পজিটিভ চার্জ ক্যারিয়ার, এবং এরা কিন্তু গতিশীল। অবশ্যই মাথায় রাখতে হবে এরা কিন্তু মোশনে থাকতে পারে, মানে হচ্ছে এরা কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতে পারে। সেম ভাবে ইলেকট্রনও কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতে পারে, এই জন্য এদেরকে আধান বাহক বলা হয়, ঠিক আছে? কারণ এরা বহন করতে পারে। বহন করা মানে যে এই না যে তাদের উপরে তুমি একটা ভর চাপাই দিছো, সেই ভরটাকে সে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে না। তারা মূলত নিজেরাই তোমার একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে। সো দ্যাট ইজ ওয়াই ওদেরকে বলা হয় কি বলতো? আধান বাহক বা চার্জ ক্যারিয়ার। কারণ তারা নিজেদেরকে ক্যারি করে সামনের দিকে অগ্রসর হতে পারে, অর্থাৎ একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে পারে। এমনও কিছু চার্জ আছে যে চার্জগুলো তোমার কি বলতো? যে চার্জগুলো তোমার স্থির, অর্থাৎ সেগুলো একদমই রেস্টের মধ্যে থাকে, অর্থাৎ সেগুলো তোমার কখনোই মুভ করতে পারে না, বা তুমি বলতে পারো সেগুলো কনস্ট্যান্ট, ঠিক আছে? তারা হচ্ছে কখনোই মুভ করে না। যেরকম নিউট্রনকে কখনো দেখছো মুভ করতেছে? বা প্রোটনকে কখনো দেখছো সেটা মুভ করতেছে? সেটা স্থির থাকে না। তাহলে এটা হচ্ছে তোমার স্থির আধান বাহক বা স্থির চার্জ ক্যারিয়ার, অর্থাৎ এ কখনোই 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 মুভ করতে পারে না। কিন্তু দেখো পজিটিভ চার্জ ক্যারিয়ারের মধ্যে আমি দেখি হোল, এই হোল কিন্তু তোমার মুভ করতে পারে। তুমি পি টাইপ সেমিকন্ডাক্টরে পড়বা, আবার দেখো তুমি এন টাইপ সেমিকন্ডাক্টরে পড়বা ইলেকট্রন, আর ইলেকট্রন তো জানোই আগে থেকে এটা মুভ করতে পারে। এবং তোমরা যে ধাতব বন্ধন পড়ছো তুমি সেখানে জানো যে ধাতব বন্ধনের মধ্যে কি থাকে বলতো? অনেকগুলো মুক্ত ইলেকট্রন থাকে, এবং সেগুলো তোমার এই ধাতুগুলোর যে ইয়াটা আছে, পরমাণুটা আছে, সেই পরমাণুর চারপাশে তোমার ঘোরাঘুরি করতে থাকে, তাই না? তো এই জিনিসটা কিন্তু আমরা দেখছি কোথায় বলতো? ধাতব বন্ধনে, তাই তো? তো ওই জিনিসগুলো দেখা যেত কি বলতো? ইলেকট্রন সাগরে প্রোটনগুলো যেন ভেসে বেড়াচ্ছে এরকম দেখে লাগতো আর কি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা পড়াশোনা করে আসি, আমাদের অত ইন ডিটেলস লাগবে না, আমাদের জাস্ট এই কয়েকটা জিনিস একটু মনে রাখলেই হবে। এখন মূলত আমরা তোমার পরিবাহী পদার্থগুলোকে নিয়ে আলোচনা করে থাকবো। দেখো পরিবাহী পদার্থ হইতে পারে তোমার তিন প্রকারের, একটা হইতেছে সুপরিবাহী, আরেকটা হচ্ছে অর্ধপরিবাহী, এবং আরেকটা হচ্ছে তোমার কুপরিবাহী। তো আমরা এই তিনটার জন্যই দেখবো, ঠিক আছে? দেখো তাহলে পরিবাহী পদার্থ কয় প্রকার হইতে পারে বলতো? তোমার পরিবাহী পদার্থ হইতে পারে তিন প্রকার। একটা কি বলতো? সুপরিবাহী। দেখো একটা কি বলতো? সুপরিবাহী। আচ্ছা সুপরিবাহী কারা জানো? ধাতুগুলো, ঠিক আছে? ধাতুগুলো, অর্থাৎ যাদের শেষে আম কথাটা যুক্ত আছে বা আম কথাটা যুক্ত আছে, হিলিয়াম ব্যতীত, অবশ্যই মাথায় রাখতে হবে হিলিয়াম ব্যতীত যাদের শেষে তুমি আম অথবা আম কথাটা দেখবা তারা কি বলতো? ধাতু। আর ধাতুগুলো সাধারণত তোমার কি হয় বলতো? সুপরিবাহী হয়, অর্থাৎ এরা কিন্তু ইলেকট্রনকে কন্ডাক্ট করতে পারে, অর্থাৎ এদের মধ্য দিয়ে তোমার তড়িৎ প্রবাহিত হইতে পারে। সহজ বাংলা ভাষা, যে যখন তুমি দেখবা কোন একটা ধাতুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন তুমি তাকে বলতে পারবা সেটা সুপরিবাহী। যেরকম একটা উদাহরণ দিই, কপার। দেখো আমরা যে বাসা বাড়িতে যে তারগুলো ব্যবহার করে থাকি না, সেই তারগুলো তোমার মূলত কপারের তার, ঠিক আছে? অনেক টাইপের অ্যালুমিনিয়ামের তারও এখন দেখা যায়, তবে কপারের তার বেশি ব্যবহার করা হয়। নর্মালি তুমি দেখবা যে তোমার চোখে যা কিছু দেখতেছো বাসার মধ্যে যতগুলো তার আছে, তুমি খালি চোখে যা দেখো তার 90%ই তোমার কপারের তার, কথা বুঝছো? তো এই যে কপারের তার আছে না, এই কপারের তারগুলো কি বলতো? সুপরিবাহী, কারণ এগুলোর মধ্যে দিয়ে তোমার ইলেকট্রিসিটি প্রবাহিত হতে পারতেছে, কথা বুঝছো? তাহলে দেখো ধাতুগুলো সাধারণত তোমার সুপরিবাহী হয়ে থাকে, এবং ধাতু কারা? যাদের শেষে আম অথবা আম কথাটা আছে, যেরকম হিলিয়াম।
হিলিয়াম কি তুমি ধাতু বলবা? না, হিলিয়াম কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস। সো হিলিয়াম বাদ। তাহলে দেখো অন্য কি হইতে পারে? হইতে পারে তোমার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, স্ক্যান্ডিয়াম, তারপরে মনে করো তোমার হচ্ছে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম। দেখো এগুলো সবগুলা ধাতু। এগুলো শেষে কি আছে? আম কথাটা আছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, আর ধাতু যারা হয় তারা কি বলতো? তারা হচ্ছে তোমার কি হয় বলতো? সুপরিবাহী হয়, অর্থাৎ এদের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে। ইলেকট্রন যেহেতু প্রবাহিত হতে পারে তাহলে বলতো এখানে তুমি মেজর মানে এই ধাতুর জন্য বা তোমার সুপরিবাহীর জন্য তোমার মেজর চার্জ ক্যারিয়ার কে হবে? মেজর চার্জ ক্যারিয়ার কে হবে? যেহেতু আমি বললাম যে তড়িৎ প্রবাহিত হতে পারে। তড়িৎ প্রবাহিত হওয়া মানে কি? ইলেকট্রন ফ্লো করা, ইলেকট্রন মানে প্রবাহিত হওয়া। তো ইলেকট্রন প্রবাহিত হতে পারে কাদের মধ্য দিয়ে? ধাতুর মধ্য দিয়ে। তাহলে এখানে তুমি মানে মেজর চার্জ ক্যারিয়ার কাকে পাবো বলতো? এখানে তুমি মেজর চার্জ কাকে পাবো বলতো? মেজর চার্জ ক্যারিয়ার পাবা হচ্ছে তুমি মেজর চার্জ ক্যারিয়ার কাকে পাবা বলো তো? ইলেকট্রনকে পাবা। কথা বুঝছো? তার মানে দেখো এই ক্ষেত্রে তোমার মেজর চার্জ ক্যারিয়ার কে হবে? ইলেকট্রন হবে। আগেই বলছিলাম যে তোমার এই অধ্যায়টাতে আমরা মূলত ইলেকট্রনকে নিয়ে কাজ করে থাকবো, অর্থাৎ এই মেজর চার্জ ক্যারিয়ার বা তোমার হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ারটাকে নিয়ে কাজ করে থাকবো। কারণ দেখো আমার এই চ্যাপ্টারটার নামই হচ্ছে তোমার চলতড়িৎ। আর তড়িৎ তড়িৎ কখনোই সৃষ্টি হবে না ইলেকট্রন ফ্লো না হইলে, ঠিক আছে? ইলেকট্রন ফ্লো এর বিপরীত দিক থেকে তোমার তড়িৎ প্রবাহিত হয়। তাহলে দেখো তো আমাকে মাস্ট বি ইলেকট্রনকে ফ্লো করতে হবে। ইলেকট্রন ফ্লো হওয়া মানে কি? ইলেকট্রনকে মোশনে থাকতে হবে। তার মানে নেগেটিভ চার্জ ক্যারিয়ার। মিলছে কথা আমার? এই জন্য আমরা এই চ্যাপ্টারটাতে মূলত তোমার ইলেকট্রনের যে নেগেটিভ চার্জ ক্যারিয়ারটা আছে এটাকে নিয়ে আলোচনা করে থাকি, বা বাংলা ভাষায় বলতে গেলে সুপরিবাহী পদার্থগুলোকে নিয়ে আমরা আলোচনা করে থাকি। কথা বুঝছো? এবং দেখো সুপরিবাহী পদার্থের মধ্যে মেজর চার্জ ক্যারিয়ার হিসেবে কে থাকে? ইলেকট্রন থাকে। আবার এবার চলে আসো তোমার অর্ধপরিবাহীর জন্য। অর্ধপরিবাহী, ঠিক আছে? দেখো তোমার পরিবাহী আরেকটা হইতে পারে অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহী কি ইংলিশে বলা হয় তোমার সেমি কন্ডাক্টর। কি বলা হয় বলো তো? সেমি কন্ডাক্টর। কন্ডাক্টর মানে পরিবাহী আর সেমি মানে অর্ধেক, এই জন্য এটাকে বলা হয় তোমার সেমি কন্ডাক্টর। এবং তোমাদের দশম চ্যাপ্টারটা পুরোটাই এটার উপরে আছে, ঠিক আছে? এই সেমি কন্ডাক্টর কিন্তু তোমার কি হইতে পারে? ধাতু হইতে পারে, আবার তোমার অধাতু হইতে পারে, ঠিক আছে? এটা ধাতু হইতে পারে অথবা তোমার অধাতু হইতে পারে। সেমি কন্ডাক্টর কি হইতে পারে বলো তো? ধাতু হইতে পারে, অধাতু হইতে পারে। বাট এখান থেকে আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে, এই যে অর্ধপরিবাহী আছে, এই যে অর্ধপরিবাহী আছে, এই অর্ধপরিবাহীর মধ্যে তোমার মেজর চার্জ ক্যারিয়ার বলতে কোনো কিছু নাই। এখানে তোমার মাঝে মাঝে দেখা যায় যে তোমার পজিটিভ চার্জ ক্যারিয়ার আছে, আবার মাঝে মাঝে দেখা যায় যে এখানে তোমার নেগেটিভ চার্জ ক্যারিয়ার আছে। অর্থাৎ এখানে তোমার দুই ধরনের চার্জ ক্যারিয়ারই পাওয়া যায়, এবং দুই ধরনের চার্জ ক্যারিয়ার পাওয়া যায় বলেই আমরা দুই ধরনের তোমার সেমিকন্ডাক্টর দেখতে পারি একটাকে। তো এন টাইপ সেমিকন্ডাক্টরে কে থাকে? এন টাইপ সেমিকন্ডাক্টরে থাকে হচ্ছে তোমার কে বলতো? ইলেকট্রন, ঠিক আছে? এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে তোমার থাকে ইলেকট্রন চার্জ ক্যারিয়ার। আর দেখো পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে তোমার কি থাকে বলো তো? হোল। বুঝছো? অর্থাৎ দেখো কোন সেমিকন্ডাক্টরের মধ্যে কোন চার্জ ক্যারিয়ারটা বেশি সেটা আমাদেরকে মনে রাখতে হবে। দেখো এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন, আর দেখো তোমার পি টাইপের ক্ষেত্রে হোল। এবং দেখো এখান থেকে আরেকটা মজার ব্যাপার, এই এন মানে কি জানো? এন মানে নেগেটিভ। এন মানে কি বলতো? নেগেটিভ। এভাবে মনে রাখবা, এন মানে কি? নেগেটিভ। এই নেগেটিভ কে? নেগেটিভ হচ্ছে তোমার ইলেকট্রন না, এই জন্য ইলেকট্রন। আর পি পি মানে কি? পজিটিভ। পি মানে কি বলতো? পজিটিভ। তার মানে তুমি এখানে পজিটিভ চার্জ ক্যারিয়ার পাবা। পজিটিভ চার্জ ক্যারিয়ার কারা? হোল। কথা বুঝতে পারছো? এই জন্য এইভাবে মনে রাখবা, তাহলে দেখবা যে আর ভুলে যাচ্ছ না। আচ্ছা, এবার দেখো আমরা পড়বো তোমার কুপরিবাহী, ঠিক আছে? আরেকটা পরিবাহী আছে যেটা হচ্ছে তোমার কুপরিবাহী। এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখিও, ঠিক আছে? কুপরিবাহী, এরা একদমই তোমার কি করে না বলতো? বিদ্যুৎ চলাচল করতে পারে না। এদের মধ্য দিয়ে একদমই তোমার বিদ্যুৎ চলাচল করতে পারে না। যেরকম একটা তুমি রাবার, এটা রাবারের মধ্যে কখনো দেখবে না যে তুমি বিদ্যুৎ ফ্লো করতে পারতেছো বা সেখান দিয়ে ইলেকট্রন ফ্লো হচ্ছে। তাহলে দেখো তো এদের মধ্যে কি এদের মধ্যে কি তোমার কখনো ইলেকট্রন পরিবাহিত হতে পারে? পারে না। এই জন্য এটাকে বলা হয় তোমার কুপরিবাহী, বা ইংলিশে বলা হয় তোমার ইনসুলেটর। কি বলা হয় বলতো? ইনসুলেটর। ইনসুলেটর, ঠিক আছে? কুপরিবাহী বা ইনসুলেটর, এদের মধ্য দিয়ে কিন্তু কখনোই তোমার চার্জ পরিবাহিত হয় না বা প্রবাহিত হয় না। এই জন্য এখানে কিন্তু তুমি কোনো চার্জ ক্যারিয়ার পাবা না। এখানে কিন্তু কোনো তোমার চার্জ ক্যারিয়ার নাই, মেজরও নাই, মাইনরও নাই, ঠিক আছে? চার্জ ক্যারিয়ার নাই, ক্যারিয়ার নাই। আর চার্জ ক্যারিয়ার না থাকলে কখনোই কিন্তু বিদ্যুৎ থাকবে না, ঠিক আছে? কখনোই তুমি বিদ্যুৎ পাবা না। চার্জ ক্যারিয়ার থাকলে কেবলমাত্র সেখানে তুমি বিদ্যুৎ পাবা, আদারওয়াইজ তোমার সেখানে কখনোই তুমি বিদ্যুৎ পাবা না। চার্জ ক্যারিয়ার থাকতেই হবে। তাহলে দেখো আমরা এই চ্যাপ্টারটাতে মূলত সুপরিবাহী পদার্থগুলোকে নিয়ে আলোচনা করে থাকবো, এবং দশম অধ্যায়ে আমরা মূলত তোমার অর্ধপরিবাহী পদার্থগুলোকে নিয়ে আলোচনা করে থাকি। কথা বোঝা গেছে? আর কুপরিবাহী তো আমাদের আলোচনার বাইরে, কারণ এই জিনিসটা তো আমরা দেখেই বুঝতে পারতেছি যে ধরো একটা রাবারের মধ্যে কখনোই তোমার কোনো চার্জ ক্যারিয়ার থাকে না। সো দ্যাট এখানে আসলে কখনোই তোমার তড়িৎ
প্রবাহিত হওয়া সম্ভব না। তাহলে এটার আলোচনা এতটুকু পর্যন্তই। বাকি থাকি সুপরিবাহী এবং অর্ধপরিবাহী। সুপরিবাহী আমরা এই অধ্যায়ে পড়ে থাকবো এবং দেখো আমরা সেই সাথে তোমার স্থিতিতড়িতেও পড়ে থাকবো। কিন্তু অর্ধপরিবাহীটাকে নিয়ে আমরা পড়বো একদম সেপারেট আরেকটা চ্যাপ্টার আছে সেমিকন্ডাক্টর নামে, বেশ প্যারাদায়ক একটা চ্যাপ্টার। ওই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের 10ম অধ্যায়। তো ওই অধ্যায়ে আমরা মূলত তোমার অর্ধপরিবাহীগুলোকে নিয়ে পড়াশোনা করে থাকবো। তাহলে দেখো আমরা চ্যাপ্টারটাকে খুব সুন্দর মতো করে ভাগ করে ফেলছি। কথা বুঝে গেছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের কিন্তু মোটামুটি মোটা দাগে বলা যেতে পারে যে বেসিক জিনিসগুলো আমাদের হয়ে গেছে। চলো আমরা তোমার চ্যাপ্টারটার মধ্যে প্রবেশ করি। দেখো আমরা এখন পড়বো তোমার তড়িৎ প্রবাহ ও চার্জ। ঠিক আছে? ধরে নাও যে তোমার কাছে তুমি একটা তারের কি করছো, তুমি একটা তারের প্রস্থচ্ছেদকে কেটে নিয়ে আসছো। ঠিক আছে? এটা মনে করো আমার একটা কপারের তারের প্রস্থচ্ছেদ। ঠিক আছে? এটা কি বলতো? এটা হচ্ছে আমার একটা কপারের তারের প্রস্থচ্ছেদ। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো এই যে এটা একটা কপারের তারের প্রস্থচ্ছেদ, তাহলে এখানে তোমার নেগেটিভ চার্জ ক্যারিয়ার অনেক বেশি পাবো না বলতো? ডেফিনেটলি পাবো। তার মানে দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো ইলেকট্রন পাবো। কি পাবো বলতো? অনেকগুলো আমি এখানে তোমার ইলেকট্রন পাবো, তাই না? অর্থাৎ নেগেটিভ চার্জ ক্যারিয়ার আমি এখানে অনেক বেশি পাবো, তাই তো? তাহলে দেখো এর মধ্য দিয়ে তোমার নেগেটিভ চার্জ ক্যারিয়ারগুলো কি হবে? ফ্লো করবে। অর্থাৎ নেগেটিভ চার্জ ক্যারিয়ারগুলো মনে করো এই দিক বরাবর গতিশীল। ঠিক আছে? তোমার দেখো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে বাম থেকে ডান দিকে তোমার নেগেটিভ চার্জ ক্যারিয়ারগুলো কি হচ্ছে বলতো? গতিশীল হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। এখন মনে করো যখন তোমার সময় ছিল T1, এই T1 সময়টা মনে করো তোমার 0 সেকেন্ড। এই 0 সেকেন্ড সময় তুমি দেখবা যে এটার মধ্য দিয়ে তোমার 0 কুলম তোমার হচ্ছে কি বলতো? চার্জ পরিবাহিত হচ্ছে। আফটার এ টাইম, অর্থাৎ যখন তোমার সময়টা টি সময় হয়ে গেছে, অর্থাৎ টি সেকেন্ড হয়ে গেছে, তখন দেখবা যে এইটার মধ্য দিয়ে, অর্থাৎ এই যে তোমার প্রস্থচ্ছেদটা আছে, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে মনে করো তোমার কিউ কুলম চার্জ পরিবাহিত হচ্ছে। এখন যদি তোমাকে এদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মানটা হিসাব করতে বলে, তাহলে তুমি কিভাবে হিসাব করবা? তার আগে আরেকটা কথা, যে দেখো এখান থেকে আরো একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হইতেছে একটা জিনিস একটু মনে রাখবা, যে তোমার তড়িৎ প্রবাহ কিভাবে আসলে তোমার প্রবাহিত হয়, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? মূলত তোমার ইলেকট্রন ফ্লো এর কারণে তড়িৎ প্রবাহিত হয়। কি বললাম বলতো? মূলত তোমার ইলেকট্রন ফ্লো এর কারণে তড়িৎ প্রবাহিত হয়। দেখো আমি ইলেকট্রন ফ্লো এর দিকটা দিছি কোন দিক থেকে? এটা হচ্ছে আমার বাম দিক, এটা হচ্ছে আমার ডান দিক। তাহলে দেখো বাম থেকে ডানের দিকে তোমার হচ্ছে ইলেকট্রন ফ্লোটা করতেছে, বা ইলেকট্রনের ফ্লো এর দিকটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে। কিন্তু তুমি দেখবা যে কারেন্টের দিকটা হবে একদমই উল্টা। ঠিক আছে? কারেন্টের দিকটা কি হবে বলতো? একদমই উল্টা। কারেন্টের দিকটা হবে তোমার ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ তোমার একদমই উল্টা হয়ে যাবে। দেখো তোমার ইলেকট্রন ফ্লো করতেছে বাম থেকে ডান দিকে, কিন্তু তোমার কারেন্টটা ফ্লো করবে ডান থেকে বাম দিকে। তাহলে দুইটা কিন্তু একদমই অপোজিট। কথা বুঝছো? আচ্ছা, দুইটা যেহেতু অপোজিট, তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে তোমার কারেন্ট যে দিক দিয়ে ফ্লো করে তার বিপরীত দিক দিয়ে তোমার হচ্ছে ইলেকট্রন ফ্লো করে। বা তুমি এটাকে চাইলে এইভাবে মনে রাখতে পারো যে ইলেকট্রন যে দিক দিয়ে ফ্লো করে তার বিপরীত পথে তোমার কারেন্ট ফ্লো করে। কথা বুঝে গেছে? আচ্ছা, তাহলে দেখো এখন যদি তোমাকে মেজার করতে পারে, যে বলে যে হচ্ছে এই যে পরিবাহী প্রস্থচ্ছেদটা দেখতেছো, এই প্রস্থচ্ছেদের মধ্যে তোমার কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই মানটা যদি তোমাকে বের করতে বলে, তাহলে তুমি কিভাবে হিসাব করবা? দেখো এই তোমাকে এখানে আরো একটা জিনিস একটু মেজার করতে হবে। দেখো তো এই পরিবাহীটা কিন্তু তোমার একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাবা, তাই না? দেখো এর একটা তুমি ক্ষেত্রফল পাবা, এই যে এরকম একটা তুমি ক্ষেত্রফল পাবা, তাই তো? এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে তোমাকে এই কথাটা একটু ক্লিয়ারিফাই করে দিতে হবে, যে এই যে তোমার ক্ষেত্রফলটা আছে, ওই ক্ষেত্রফলের অংশটুকুর মধ্য দিয়ে কতগুলো চার্জ পরিবাহিত হচ্ছে, সেই সংখ্যাটাকে তুমি যদি সময় দ্বারা কত সময় চার্জগুলো প্রবাহিত হচ্ছে ভাগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবা তড়িৎ প্রবাহকে। কি বললাম বলো তো? তোমার যে প্রস্থচ্ছেদে একটা ক্ষেত্রফল আছে, ওই ক্ষেত্রফলটার মধ্য দিয়ে তোমার টি সময়ে কতগুলো চার্জ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তোমার যতগুলো চার্জ সেই ক্ষেত্রফলটার মধ্য দিয়ে অতিক্রম করবে, সবগুলো চার্জগুলোকে আমি হিসাব করে সেইটাকে আমি হচ্ছে তোমার কতটুকু সময় লাগতেছে অতিক্রম করতে, সেই সময়টা দ্বারা ভাগ করে দিলে আমি কাকে পেয়ে যাবো বলতো? তড়িৎ প্রবাহকে পেয়ে যাবো। তার মানে দেখো এখান থেকে আমি বলতে পারতেছি যে আমার তড়িৎ প্রবাহটা কি হবে বলতো? তড়িৎ প্রবাহটা হবে I ইকুয়ালস টু, মনে করো আমার কিউ পরিমাণ চার্জ পরিবাহিত হচ্ছে, কিউ পরিমাণ চার্জ পরিবাহিত হচ্ছে, কিউকে যদি আমি তোমার হচ্ছে সময় দ্বারা ভাগ করে দিই, টি সময় যদি আমার তোমার কিউ পরিমাণ চার্জ পরিবাহিত হয়, তাহলে আমি আই ইকুয়ালস টু লিখতে পারবো কিউ ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে আমার কিসের মান বলতো? তড়িৎ প্রবাহের মান। কিন্তু এখানে অনেকগুলা ঘাবলা আছে। এটা আমাদের ছোটবেলার কনসেপ্ট, আমরা দেখো 9-10 এই কনসেপ্টটা শিখছিলাম, কিন্তু এই কনসেপ্টের মধ্যে অনেকগুলা যে ঘাবলা আছে, ঘাবলাগুলো আমরা এখন ধীরে ধীরে ক্লিয়ার করব। দেখো এখানে আমরা দেখতেছি যে আই ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই টি, ভাইয়া ঠিক আছে, কিন্তু এটা তোমার এই ক্ষেত্রে তুমি জানো কি এইটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট তড়িৎ প্রবাহ। এটা কি বলতো? এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট তড়িৎ প্রবাহ। কেন? আমি তোমাকে বুঝাচ্ছি। বা এটাকে তুমি চাইলে বলতে পারো কি জানো? এটাকে তুমি চাইলে বলতে পারো যে আচ্ছা এটা এরকমই থাকুক, অসুবিধা নাই। দেখো তোমার তড়িৎ প্রবাহের মূল ফর্মুলাটা কি জানো? মূল ফর্মুলাটা দেখো, মনে করো তোমার টি ওয়ান বা হচ্ছে তোমার 0 সেকেন্ডে তোমার চার্জ প্রবাহিত হচ্ছে মনে করো 0 কুলম, কিন্তু কিছুক্ষণ পর তোমার টি2 সেকেন্ডে বা হচ্ছে তোমার টি সেকেন্ডে তোমার চার্জ প্রবাহিত হয় যদি কিউ কুলম, তাহলে তুমি বলতে পারবা তড়িৎ প্রবাহ কি হবে বলতো? তড়িৎ প্রবাহ সমান সমান তুমি বলতে পারবা যে দেখো
তোমার Q2 মাইনাস Q1 ডিভাইডেড বাই কি বলতো T2 মাইনাস T1, এটাই হচ্ছে মূলত তোমার তড়িৎ প্রবাহের ফর্মুলা। এটা কি বলতো, এটা হচ্ছে তোমার মূলত তড়িৎ প্রবাহের ফর্মুলা। এখানে একটা বেশ প্যারাদায়ক জিনিস আছে, আমি সেই জিনিসটা তোমাকে ধীরে ধীরে ক্লিয়ার করব। আমি এখানে কি বললাম বলতো, আমি এখানে বললাম যে তোমার যখন t ইকুয়ালস টু 0 সেকেন্ড ছিল সেই সময় আমার চার্জের মান ছিল 0, কিন্তু যখন t2 ইকুয়ালস টু t সেকেন্ড হয়েছে তখন আমার চার্জের মান হয়েছে q পরিমাণ। তো দেখো এই যে তোমার 0 থেকে টি সময় পর্যন্ত কতগুলো চার্জ পরিবাহিত হচ্ছে আমি সেই হিসাবটা করলাম। করার পর আমি যদি সময়টাকে মোট সময়টাকে দ্বারা ভাগ করে দিই তাহলে আমি কাকে পাবো, তড়িৎ প্রবাহ পাবো না। আমি সেই জিনিসটাই করছি। দেখো উপরে আমি তোমার মোট চার্জ নিছি, নিচে হচ্ছে আমি কি নিছি বলতো, মোট সময় নিছি। ঠিক আছে, দেখো মোট চার্জ ডিভাইডেড বাই মোট সময়, এটাকেই তো আমি তড়িৎ প্রবাহ বলতাম। তাহলে আমার ফর্মুলা বলতেছে যে না ভাইয়া ঠিক আছে। এখন দেখো আমি যদি এখানে মানগুলা বসায় দিই তাহলে কি হবে বলতো, এখানে যদি আমি মানগুলা বসায় দিই কিউ2 মান কত, শুধুমাত্র কিউ1 এর মান কত 0, তো আমি 0 বসাইলাম না। টি2 মান কত টি, এই আর টি1 এর মান কত 0, এই জন্য আমি বসাইলাম না। তার মানে দেখো তো আই ইকুয়ালস টু তুমি কি পাচ্ছ, কিউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, আই ইকুয়ালস টু তুমি কি পাচ্ছ বলো তো, কিউ ডিভাইডেড বাই টি। দেখো তো এই ফর্মুলা আর এই ফর্মুলা এক এক কিনা, ডেফিনেটলি কিন্তু এক। এটা দ্বারা কি বুঝায়, এটা দ্বারা কি বুঝায় যে তড়িৎ প্রবাহ কনস্ট্যান্ট না ভাইয়া, আমি তোমাকে বুঝাবো তড়িৎ প্রবাহ কেন কনস্ট্যান্ট। বাট আপাতত তুমি এতটুকু তো বুঝতে পারছো তাই না? আচ্ছা, এখান থেকে দেখো এই যে আমি এখানে যে তোমার তড়িৎ প্রবাহটা মাপলাম না, এই তড়িৎ প্রবাহটাকে তোমার বলা হয় গড় তড়িৎ প্রবাহ। কি বলা হয় বলতো, গড় তড়িৎ প্রবাহ। এটাকে কি বলা হয়, গড় তড়িৎ প্রবাহ। প্রবাহ, ঠিক আছে, এটাকে কি বলা হয় বলতো, গড় তড়িৎ প্রবাহ বলা হয়। এবং আই এর উপরে তুমি চাইলে একটা বার চিহ্ন দিতে পারো। এই বার চিহ্ন দেওয়া মানে কি জানো, অ্যাভারেজ বোঝায়। বার চিহ্ন দেওয়া মানে কি বলতো, অ্যাভারেজ বোঝায়। কথা বুঝছো? তাহলে দেখো আমি এখান থেকে একটা কনসেপ্ট শিখলাম, যে সেটা হচ্ছে যে আমার যখন তড়িৎ প্রবাহটা অ্যাভারেজ বলবে, অ্যাভারেজ, বা এটাকে তুমি চাইলে আই এর উপর একটা বার চিহ্ন দিতে পারো, তখন কি হবে বলতো, তোমার উপর হবে চার্জ দ্বয়ের পার্থক্য, নিচে কি হবে বলতো, তোমার হচ্ছে সময়ের পার্থক্য। ঠিক আছে, তাহলে তুমি কি পেয়ে যাবা বলো তো, অ্যাভারেজ যে তোমার তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি আছে সেটার মানটা তুমি পেয়ে যাবা। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এখন একটু চিন্তা করেন তো, এখন একটু চিন্তা করেন, এটা কিন্তু আমি কেন এটাকে তোমার অ্যাভারেজ বা গড় বলতেছি, এটা একটু চিন্তা করো। দেখো তো, তোমাকে আমি একটা সহজ উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবা। মনে করো তোমার কাছে একটা গাড়ি আছে, ঠিক আছে, তোমার কাছে কি আছে বলো তো, একটা গাড়ি আছে। ঠিক আছে, যে গাড়িটা মনে করো একটা তোমার সরলরেখা পথ দিয়ে অগ্রসর হচ্ছে এবং সেটা তোমার সামনের দিকে অগ্রসর হচ্ছে। ঠিক আছে, গাড়িটা এখন মনে করো তোমার এ পয়েন্টে আছে এবং গাড়িটার গন্তব্যস্থল হচ্ছে তোমার বি পয়েন্ট। তাহলে দেখো এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্বটা মনে করো তুমি জানো, যেটা কিনা হচ্ছে তোমার 500 মিটার। ঠিক আছে, আচ্ছা খুব ভালো কথা। তাহলে দেখো গাড়িটা কি করতেছে, এ পয়েন্ট থেকে তোমার বি পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে মনে করো ভি বেগে সে আসলে গতিশীল। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো, গাড়িটা যখন তোমার মনে করো এই যে রাস্তাটা আছে না, রাস্তাটার একটা পয়েন্ট আমি চিন্তা করতেছি সি পয়েন্ট। ঠিক আছে, এই সি পয়েন্টের সামনে তুমি দেখতে পারতেছো একটা পাথর আছে। কি আছে বলো তো, একটা পাথর আছে। তুমি মনে করো এখন ভি বেগে গতিশীল ছিলা, তো তুমি ভি বেগে গতিশীল হওয়ার পর তুমি যখন সি বিন্দুতে পৌঁছাবা তখন কি তুমি একই বেগে আগাইতে পারবা? পারবা না। তো তুমি তো একই বেগে আগাইতে পারবা না, তোমাকে কিন্তু তখন বেগটাকে ছোট করতে হবে। ছোট করে তুমি আগে অবস্টাকলটা পার হবা, এরপরে তুমি হচ্ছে আবারও আগের বেগের মধ্যে ফেরত আসতে পারবা। এটা মানে আমি কি বুঝাচ্ছি, এটা মানে আমি তোমাকে বুঝাচ্ছি তোমার যে এ থেকে বি বি পর্যন্ত যে তোমার পথটা আছে বা ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সের পুরোটা জুড়ে তুমি আসলে বা পুরোটা সময় জুড়ে তুমি আসলে একই বেগে গতিশীল থাকবা না। তুমি দেখবে যে বিভিন্ন সময় বিভিন্ন বেগে আসো। মনে করো তুমি হচ্ছে ঢাকা থেকে খুলনা আসবা, তো ঢাকা থেকে খুলনা আসার পথে তুমি দেখতেছো যে হয়তোবা তুমি দেখবা যে নোয়াপাড়ায় অনেক বেশি বেগে আসতেছো, আবার দেখা যাবে যে যশোর যখন ক্রস করবা তখন দেখা যাবে যে হচ্ছে তুমি মনে করো বেশ ধীরে ধীরে আসতেছো, আবার দেখা যাবে যে মনে করো তুমি যখন কুয়েট গেটের সামনে থাকবা তখন মনে করো তুমি গাড়িটাকে থামাই ফেলবা। তাহলে দেখো যে আলটিমেটলি তুমি যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে তুমি কিন্তু এক এক সময় এক একটা স্পিডে আসবা। তুমি এরকম না যে একদমই মনে করো একদম উড়াধুরা স্পিডে সবসময় একই রকমের বেগ বজায় রেখে আসবা বা সমবেগে আসবা, ব্যাপারটা এরকম না। রিয়েল টাইমে আমাদের কি হয় বা রিয়েল ক্ষেত্রে আমাদের কি হয় বলতো, আমরা মূলত তোমার বিভিন্ন সময় বিভিন্ন বেগ নিয়ে আসি, তাই না? দেখা যায় যে কখনো ধীরে চালাই, কখনো জোরে চালাই, এরকম আর কি। তো এই ব্যাপারটাকে আমি এখানে তোমাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে দেখো এই যে তোমার এখানে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো কি করতেছে, এই যে তোমার পরিবাহীর প্রস্থচ্ছেদটা আছে, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তোমার অতিক্রম করতেছে, ক্ষেত্রফলটার মধ্য দিয়ে অতিক্রম করতেছে। এখন বাবা তুমি একটু নর্মালি চিন্তা করো তো, ক্ষেত্রফলটার মধ্য দিয়ে যদি তোমার অতিক্রম করে সবসময় কি তা সে একই বেগে অতিক্রম করবে? ডেফিনেটলি তো না, তাই না? সে দেখবা যে কোনো সময় একটু অল্প বেগে অতিক্রম করতেছে, আবার দেখা যাবে যে কোনো সময় একটু বেশি বেগে অতিক্রম করতেছে। তাহলে দেখো কখনো তুমি অল্প পরিমাণ বেগ পাচ্ছ, কখনো তুমি বেশি পরিমাণ বেগ পাচ্ছ। তাহলে এটা ডিপেন্ড করতেছে কিসের উপর ডিপেন্ড করতেছে বলতো, তোমার বেগটার উপর ডিপেন্ড করতেছে বা সময়টার উপর ডিপেন্ড করতেছে, যে তুমি কিছু সময়ে অল্প পরিমাণ বেগ পাচ্ছ, আবার কিছু সময় তোমার বেশি পরিমাণ বেগ পাচ্ছ। তাহলে দেখো তো এখানে যে তোমার ইলেকট্রনের ফ্লোটা বা তড়িৎ প্রবাহটা, এটা একটা তোমার সময়ের ফাংশন হয়ে গেছে না? এটা একটা তোমার সময়ের ফাংশন হয়েছে কিনা? ডেফিনেটলি কিন্তু একটা সময়ের ফাংশন হয়ে গেছে। কথা বুঝছো? তার মানে তুমি তড়িৎ প্রবাহ বলো কিংবা চার্জ বলো, এটি কিন্তু মূলত তোমার একটা সময়ের ফাংশন। এই কথাটা একটু মনে রাখবা। আর
দেখো আমরা এখন যদি তোমাকে বলি যে এখন যদি আমি তোমাকে বলি তুমি অবস্টাকল টবস্টাকল সবকিছু ভুলে যাও, ঠিক আছে, সবকিছু ভুলে যাও। তুমি এখন একটু চিন্তা করো যে তোমার মনে করো তুমি মনে করো 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল ছিলা, তুমি মনে করো 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল ছিলা এবং তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এসে পৌঁছাইছো। এখন তোমাকে আমি বললাম যে আচ্ছা বাবা তুমি ঠিক আছে, ঠিক আছে, তুমি যা বললা আমি তোমাকে এখান থেকে বললাম যে আচ্ছা বাবা তুমি একটু ত্বরণটা হিসাব করো তো, তুমি একটু ত্বরণটা হিসাব করো তো। তুমি কি করলা? আচ্ছা ত্বরণটা না দিয়ে আমি এখানে আরেকটা জিনিস একটু দেখাই, দাঁড়াও আমি এখানে তোমাকে আরেকটা জিনিস একটু দেখাই। মনে করো তুমি হচ্ছে এ থেকে বি পয়েন্টে যাচ্ছ, মনে করো ভি বেগে যাচ্ছ এবং তোমার কাছে মনে করো সময়টা দেয়া আছে, সময়টা মনে করো তোমার কাছে দেয়া আছে 5 সেকেন্ড। এখন আমি তোমাকে বললাম কি বলো তো, আচ্ছা বাবা আমাকে একটু হিসাব করে দেখাও তো যে তোমার বেগের মানটা কত হচ্ছে। তুমি আমাকে বললা যে ভাইয়া বেগের মানটা হবে কি বলো তো, বেগের মানটা হবে তোমার 500/5। তাহলে কত হয় বলো তো? তাহলে হবে তোমার 100 মিটার/সেকেন্ড। তার মানে তোমার গাড়িটা 100 মিটার/সেকেন্ড বেগে এ থেকে বি পয়েন্টে গেছে। এটা কিন্তু তোমার সবসময় সত্যি না, এটা কিন্তু তোমার গড় বেগ, এটা কিন্তু তোমার মূলত তাৎক্ষণিক বেগ না। এটা কি বলতো, এটা হচ্ছে তোমার গড় বেগ। অর্থাৎ দেখো এই এ থেকে বি পয়েন্টে তোমার গাড়িটা অ্যাভারেজ ভ্যালোসিটি ছিল তোমার 100 মিটার/সেকেন্ড। অর্থাৎ কোনো সময় দেখা যাবে যে 98 মিটার/সেকেন্ড হয়েছে, আবার কোনো সময় দেখা যাবে যে তোমার 101 মিটার/সেকেন্ড হয়েছে। কিন্তু আমি তার গড়টা নিছি যে সে আসলে আনুমানিক এই রেঞ্জে আসলে সে গাড়িটাকে চালাইছে। কথা বুঝতে পারছো? সে আনুমানিক এই রেঞ্জে গাড়িটাকে চালাইছে, কিন্তু এটা তার সবসময়ের বেগ ছিল না। যখন t=1 সেকেন্ড তখন দেখা গেছে যে গাড়িটার বেগ 20 মিটার/সেকেন্ড ছিল, তারপরে ধীরে ধীরে বাড়ছে। এই জিনিসটা তুমি লক্ষ্য করবা। কিন্তু আমরা অ্যাভারেজ ভ্যালোসিটি কেন বের করতেছি? কারণ এই এ থেকে বি পথ পুরাটা জুড়ে সে আসলে আনুমানিক কতটুকু বেগে গতিশীল ছিল সেটা আমরা হিসাব করছি। আমরা কিন্তু তোমার এক্স্যাক্টলি সে কোন পয়েন্টে কতটুকু বেগে ছিল এটা হিসাব করি নাই। আরেকটা ব্যাপার মনে রাখবা, যেটাকে আমরা তোমার অনিশ্চয়তা নীতি বলে থাকি, যে ওই অনিশ্চয়তা নীতি বলতে বোঝায় কি জানো? তোমার কখনোই মানে একটা জিনিসের একই সময় তার অবস্থান এবং সময় সম্পর্কে জানা যাবে না, ঠিক আছে? বা এভাবে বলতে পারো যে তার অবস্থান এবং হচ্ছে তার যে তোমার বেগ, তার যে বেগ মানে একটা বস্তুর কখনোই তুমি একই সাথে অবস্থান এবং তুমি হচ্ছে তার বেগ কি হিসাব করতে পারবা না। কথা বুঝছো? একটা বস্তুর একই সময় কখনোই তার তুমি অবস্থান এবং বেগ কি হিসাব করতে পারবা না। এটাই হচ্ছে তোমার অনিশ্চয়তা নীতি। এই জিনিসটা আমরা পড়বো, প্যারা নাই। ওটা আমাদের হচ্ছে তোমার অন্য চ্যাপ্টারের বিষয়। বাট এইখানে দেখো আমি যে জিনিসটা তোমাকে বুঝাতে চাইতেছি যে তুমি দেখো এ থেকে বি পয়েন্ট মানে মানে তোমার হচ্ছে এ থেকে বি রাস্তাটা আছে না, অর্থাৎ 500 মিটার, এই 500 মিটার পুরাটা জুড়ে তুমি মূলত এই 100 মিটার/সেকেন্ডের আশেপাশে গাড়িটা চালাইছো। এর মানে এই না যে তুমি হচ্ছে আসলে যে তুমি সবসময় 100 মিটার/সেকেন্ড বেগেই চালাইছো, তখন কিন্তু তুমি এটাকে স্বাভাবিক বলতে পারতা। এটা কিন্তু তুমি স্বাভাবিকে চালাও নাই। কথা বুঝতে পারছো এখানে আসলে কনসেপ্টটা কোথায়? এই জন্য আমাদেরকে একটু মনে রাখতে হবে যে আমরা যখন তোমার এই যে বেগের ফর্মুলাটা আছে না, বেগের ফর্মুলাটা মূলত এরকম যে ভি ইকোয়ালস টু কি জানো? ভি ইকোয়ালস টু তোমার হচ্ছে ডেল এস ডিভাইডেড বাই হচ্ছে তোমার ডেল টি। ডেল এস মানে কি? দুইটা পয়েন্টের যে তোমার পার্থক্য সেটা দেখো। এই পয়েন্টে তুমি একটা বেগের মান পাবা, এই পয়েন্টে তুমি একটা এই পয়েন্টে তুমি একটা সরণের মান পাবা। দেখো এই পয়েন্টে গাড়িটা সরণ কত? এই পয়েন্টে গাড়িটা সরণ হচ্ছে তোমার 0 মিটার, তাই না? এই পয়েন্টে তোমার গাড়িটা সরণ 0 মিটার, তাহলে আমি এখান থেকে S1 ইকুয়ালস টু লিখতে পারবো 0 মিটার। আচ্ছা বলো তো বি পয়েন্টে যখন গাড়িটা পৌঁছাবে তখন তার সরণ কত হবে? তখন তুমি বলতে পারবে S2 ইকুয়ালস টু হবে তোমার হচ্ছে 500 মিটার, তাই না? ওকে, দেখো তোমার এই যখন তোমার সরণটা 0 মিটার তখন তোমার সময়টা কত? তুমি বলবা যে 0 সেকেন্ড ভাইয়া। যখন তোমার বি পয়েন্টে গাড়িটা পৌঁছাবে তখন তুমি বলতে পারবে যে ভাইয়ার সময় হয়েছে বা সময় অতিক্রম করছে ভাইয়া 5 সেকেন্ড। তাহলে দেখো তো আমি এখান থেকে ফর্মুলাটা যদি বসাই, দেখো ডেল এস মানে কি? ডেল এস মানে হচ্ছে তোমার S2 - S1 শেষ অবস্থান থেকে আদি অবস্থান বিয়োগ ডিভাইডেড বাই কি বলতো তোমার T2 - T1, তাই না? এখন তুমি জাস্ট একটু মানগুলো বসাও তো। S2 মানে কি? S2 মানে হচ্ছে তোমার 500, আর S1 মানে 0, এই জন্য বসাইলাম না। T2 মানে কি বলতো? T2 মানে হচ্ছে তোমার 5, আর T1 মানে 0, এই জন্য আমি বসাইলাম না। দেখো এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা তোমার সেম লাগতেছে কিনা। তাহলে দেখো এটাই হচ্ছে তোমার মূলত গড় বেগের ফর্মুলা। কিসের ফর্মুলা বলতো? গড় বেগের ফর্মুলা। মানে আমরা ছোটবেলায় যে ফর্মুলাটা শিখছিলাম সেটা মূলত কিসের ফর্মুলা ছিল? গড় বেগের ফর্মুলা ছিল। সেম ভাবে আমি তোমাকে এই বেগের সাথে আমি এই জিনিসটাকে তোমাকে তুলনা করে পড়াচ্ছি যে দেখো তোমার যখন একটা পরিবাহীর প্রস্থের সাথে মধ্য দিয়ে অনেকগুলো ইলেকট্রন ভ্রমণ করে তখন কিন্তু সে এক একটা পয়েন্টে এক একটা বেগ নিয়ে থাকে, ঠিক আছে? এক একটা পয়েন্টে সে আসলে এক একটা ভ্যালোসিটির মধ্যে থাকে। তো একটা যখন ভ্যালোসিটির মধ্য দিয়ে সে আসলে যায় তখন আসলে তার বিভিন্ন পয়েন্টে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের বেগ পাবো। কিন্তু কিন্তু আলটিমেটলি যদি আমি এদের জন্য আলটিমেটলি যদি আমি এই মানে সে আশেপাশে মানে কতটুকু বেগের আশেপাশে গেছে এটা হিসাব করি, তাহলে আমাকে তারণ বেগের কনসেপ্টটা নিয়ে আসতে হবে, যেটা কিনা আমরা এর পরের ক্লাসে দেখবো। বাট আমি এখান থেকে তোমাকে বুঝাতে চাইতেছি যে তোমার কি পরিমাণ ইলেকট্রন ফ্লো করতেছে। একটা ইলেকট্রন ফ্লো তো তোমার সবসময় একই টাইপের বেগ নিয়ে ফ্লো করবে না। তার মানে দেখো তোমার তড়িৎ প্রবাহটা সবসময় তোমার কনস্ট্যান্ট থাকবে না, ঠিক আছে? তড়িৎ প্রবাহটা তোমার কি থাকবে না বলতো? সবসময় কনস্ট্যান্ট থাকবে না। এই জন্য আমি কি করব, আমি যে তোমার প্রথম থেকে মানে তোমার যখন থেকে শুরু করছে এবং যেখানে গিয়ে শেষ হয়েছে সেই পয়েন্টের জন্য আমি তোমার হচ্ছে একটা তড়িৎ প্রবাহের মান হিসাব করতে পারি, যে তড়িৎ প্রবাহটাকে আমি বলতে পারি কি বলতো? গড় তড়িৎ প্রবাহ, এবং যেটা ফর্মুলাটা হচ্ছে এটা। কথা বুঝতে পারছো?
এবং যেটা ফর্মুলাটা হচ্ছে এটা। তার মানে দেখো যখন তোমাকে বলবে গড় তড়িৎ প্রবাহ নির্ণয় করো তখন তুমি এই ফর্মুলা ইউজ করবা। তোমাকে ২ টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকবে বা তোমাকে হচ্ছে ২ টা বিন্দুর চার্জ এবং সময়ের মানটা দেয়া থাকবে। তুমি জাস্ট উপর নিচে বিয়োগ করে ভাগ করে দিবা তাহলেই হয়ে যাবে। কথা বুঝছো? কথা বুঝছো? ওকে, এই কনসেপ্টটা আমি হোপফুলি তোমাকে বুঝাতে পারছি। তাহলে দেখো তো আমার তড়িৎ প্রবাহ বা এভারেজ ভেলোসিটি বা এভারেজ ইলেকট্রিসিটি এটা কি বলতো? ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি। কথা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখো তোমার আমি এখানে পড়াইলাম তোমার গড় তড়িৎ প্রবাহ। তাহলে বলো তো তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ আছে না? অর্থাৎ তোমার নির্দিষ্ট একটা সময় কি পরিমাণ তড়িৎ প্রবাহটা মানে তোমার তড়িৎ প্রবাহটা কি পরিমাণ প্রবাহিত হচ্ছে সেটা আমি বের করতে চাচ্ছি। অর্থাৎ তাৎক্ষণিক তড়িৎ প্রবাহটা আমি বের করতে চাচ্ছি। তাৎক্ষণিক তড়িৎ প্রবাহটা বের করবো আমি কিভাবে? দেখো, আমি এখানে নাম দিব কি বলতো? তাৎক্ষণিক তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। দেখো, আমি এখন তোমার তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ বের করবো, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের জন্য তোমার তড়িৎ প্রবাহের মানটা আমি হিসাব করবো। ঠিক আছে, তোমার নির্দিষ্ট একটা সময়ের জন্য মনে করো আমি তোমাকে বললাম যে 5 সেকেন্ডে। তোমার দেখো, মনে করো একটা তড়িৎ প্রবাহ 10 সেকেন্ডে অতিক্রম করছে, কিন্তু আমি তোমাকে বললাম এই যে গাড়িটাতে উদাহরণটা দিয়ে একটু টানি। মনে করো আমি তোমাকে বললাম যে এই যে তোমার একটা এ থেকে বি পয়েন্টের একটা তুমি রাস্তা দেখতেছে, রাস্তাটা মনে করো আমি বললাম যে একটা সি পয়েন্ট আছে। আমি তোমাকে বলতেছি শুধুমাত্র সি পয়েন্টে বেগটা কত, গাড়িটার বেগটা কত। এ থেকে বি পয়েন্টে তার গড় বেগ ছিল কত বলো তো? 100 মিটার/সেকেন্ড। কিন্তু আমি তোমাকে বলতেছি শুধুমাত্র সি পয়েন্টে যখন গাড়িটা এসে পৌঁছাবে তখন যদি আমি একটা তোমার ছবি ক্লিক করি তাহলে ওই ছবিতে আমি গাড়িটার বেগটা কত দেখতে পারবো। কথা বুঝতে পারছো? তার মানে দেখো, আমি সি পয়েন্টে শুধুমাত্র বের করতে চাচ্ছি যে গাড়িটার বেগ কতটুকু, তাহলে আমি এটাকে বলতে পারবো তাৎক্ষণিক বেগ। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে সৃষ্ট যে বেগটা আছে সেই বেগটাকে আমরা বলতে পারবো তাৎক্ষণিক বেগ। সেম ভাবে আমি বলতে পারবো অল্প সময়ের ব্যবধানে সৃষ্ট যে তড়িৎ প্রবাহটুকু আছে সেই তড়িৎ প্রবাহটুকুকে আমি বলতে পারবো কি বলতো? তোমার তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। এই জিনিসটাকে নিয়ে তুমি যদি পড়াশোনা করতে চাও আরো বেশি মানে ডিটেলস ভাবে, তাহলে তোমরা আমার হচ্ছে দেখবা যে আমি তোমাদের এই চ্যাপ্টারটা পড়ানোর সাথে সাথে গতিবিদ্যার চ্যাপ্টারটাও শুরু করছি। তো এই গতিবিদ্যা চ্যাপ্টারের প্রথম ক্লাসটা করবা, সেখানে আমি হচ্ছে তোমার এই ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করছি। তাৎক্ষণিক বেগ, তারপরে ধরো আমি তোমাকে আলোচনা করছি তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক দ্রুতি, এই জিনিসগুলো নিয়ে আমি সেখানে আলোচনা করছি। ওই ক্লাসটা দেখলে তুমি বুঝতে পারবা যে আসলে তাৎক্ষণিক ব্যাপারটাকে বলতে কি বোঝায়। বাট আমি এখানে একটু তোমাকে সংক্ষিপ্ত আকারে বুঝাই যে দেখো, আমি কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য আমি মূলত তোমার তড়িৎ প্রবাহটা বের করতে যাচ্ছি। দেখো, আমার মনে করো একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি আসলে তোমার তড়িৎ প্রবাহটা বের করতে যাচ্ছি যে ওই সময় কতটুকু তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা। ঠিক আছে, কথা বুঝতে পারছো? তাহলে আমি কি করবো বলতো? তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়? অল্প সময়ের ব্যবধানে, বা তুমি এইভাবে বলতে পারো যে অল্প সময়ের ব্যবধানে তোমার যতটুকু তড়িৎ প্রবাহিত হবে সেই তড়িৎ প্রবাহটাকে আমি বলতে পারবো কি বলতো? তোমার হচ্ছে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। মানে আই ইকুয়ালস টু, দেখো আমি কি পড়ছিলাম, আই ইকুয়ালস টু আমি পড়ছিলাম ডেল কিউ ডিভাইডেড বাই কি বলতো? ডেল টি। ঠিক আছে, তার মানে দেখো এই যে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি এর যে তোমার এই যে তোমার সীমান্তিক মানটা আছে, ঠিক আছে, এর যে তোমার সীমান্তিক মানটা আছে, এই মানটা যদি তোমার কখনো জিরোর কাছাকাছি হয়, বা এর যে তোমার প্রান্তিক মানটা আছে, প্রান্তিক মানটা যদি তোমার কখনো জিরোর কাছাকাছি হয়, তখন তুমি বলতে পারবা যে এইখান থেকে তুমি তড়িৎ প্রবাহ পাও। আমি জানি যে তুমি জিনিসটা বুঝতে পারতেছো না, আমি তোমাকে জিনিসটা একটু এক্সপ্লেন করে বুঝাই। দেখো তো তোমার সময়ের ব্যবধান যত কাছে হবে, একটু একটা সহজ একটা উদাহরণ দিই। এটা মনে করো আমার একটা পথ, ঠিক আছে, এটা মনে করো আমার একটা পথ। এটা মনে করো এ থেকে বি, একটা এ পয়েন্ট এবং একটা বি পয়েন্ট। ঠিক আছে, এ থেকে বি হচ্ছে আমার একটা পথ। এই পথের মধ্যে আমি তোমার একটা বিন্দু সিলেক্ট করলাম, মনে করো আমি সি বিন্দু সিলেক্ট করলাম। আমি তোমাকে বললাম যে কোনো একটা গাড়ি যদি বা কোনো একটা বল চিন্তা করো, একটা বল তোমার এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে তোমার বি পয়েন্টে পৌঁছাবে। ঠিক আছে, তো এ পয়েন্ট থেকে সে আসলে বি পয়েন্টের দিকে গতিশীল হচ্ছে। আমি তোমাকে বললাম যখন এই বলটা সি পয়েন্টে আসবে তখন তার বেগটা কত, আমি তোমাকে এটা হিসাব করতে বললাম। তুমি কি করবা? তুমি দেখো বেগটাকে একভাবে হিসাব করতে পারো। তোমাকে মনে করো আমি এ পয়েন্টে ডাটাগুলো দিয়ে দিলাম, বি পয়েন্টে ডাটাগুলো দিয়ে দিলাম, তুমি এখান থেকে ওর বেগটা হিসাব করে ফেলতে পারবা যে ডেল এস ডিভাইডেড বাই ডেল টি। এটা দিয়ে তুমি কি পাবা বলো তো? এটা দিয়ে তুমি গড় বেগটা পাবা। এটা দিয়ে তুমি গড় বেগটা পাবা যে আনুমানিক সে আসলে কত বেগে ওই সি বিন্দুটাকে অতিক্রম করতে পারে। কিন্তু এক্সাক্ট যে মানটা সেটা কিন্তু তুমি পাবা না। যত তুমি আগাবা, যত তুমি বিন্দুগুলা কাছাকাছি নেবা, তত কিন্তু তুমি তার এক্সাক্ট মানটা মানে আরো নিখুঁত মানটা তুমি পেতে শুরু করবা। দেখো, আমি প্রথমে এ এবং বি পয়েন্টে নিছিলাম, এবার আমি মনে করো এম এন। ঠিক আছে, এই এম এবং এন পয়েন্টের মানটুকুর জন্য আমি তোমার হচ্ছে বেগটা বের করতেছি। আমি দেখতেছি যে আরো কাছাকাছি মানটা আমি পাচ্ছি। ঠিক আছে, আরো প্রিসাইজ মানটা আমি পাচ্ছি। এবং দেখো, আমি যত এই জিনিসটাকে কমাবো, যত আমি এই ডিস্টেন্সটাকে কমাবো, তত কিন্তু আমি তোমার এই যে এই মানে সি পয়েন্টে তোমার যখন বস্তুটা আসবে তখন তার বেগটা কতটুকু হবে সেটা আমি বের করতে পারবো। মানে আমার যে তোমার দূরত্বটা, আমি দূরত্বটা যত ছোট করতেছি এবং যত ছোট করতেছি, তত আমি ইজিলি কিন্তু আসলে তোমার এই সি পয়েন্টের যে তোমার বস্তুটা বেগ হবে তার কাছাকাছি পৌঁছাতে পারতেছি। আমি কিন্তু এক্স্যাক্টলি পৌঁছাতে পারতেছি না। এক্স্যাক্টলি আমি কখন পারবো? পারবো যখন তোমার হচ্ছে লিমিটিং ভ্যালুটা তোমার জিরোর কাছাকাছি হবে। কি বললাম বলো তো? যখন এর লিমিটিং ভ্যালুটা তোমার জিরোর কাছাকাছি হবে। আমি জানি তুমি কিছুই বুঝতেছো না, বাট আমি তোমাকে এটা গতিবিদ্যায় বুঝাবো। তুমি গতিবিদ্যার ক্লাসটা একটু কাইন্ডলি দেখবা। ঠিক আছে, যদি এখন পর্যন্ত আপলোড না হয় তাহলে আমি আপলোড করার পর একটু দেখবা, আমি লিঙ্ক দিয়ে রাখবো। নেক্সট ক্লাসের আগে দেখে আসবা, তাহলে দেখবা যে তোমার কনসেপ্টটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওখানে আমি মূলত এই জিনিসগুলো প্রান্তিক মান, সীমান্তিক মান, এগুলো নিয়ে আলোচনা করছি। তো জাস্ট এখানে একটু বিলিভ করে নাও যে তোমার যখন লিমিটিং ভ্যালুটা, যখন তোমার লিমিটের ভ্যালুটা
অর্থাৎ তোমার এই সময়ের ভ্যালুটা, ঠিক আছে, সময়ের যে লিমিটিং ভ্যালুটা এটা যখন তোমার টেন্স টু 0 হবে, 0 সেকেন্ড হবে, অর্থাৎ 0 এর কাছাকাছি হবে সময়ের ব্যবধান, তখন তুমি যেই তড়িৎ প্রবাহটা পাবা সেটাকে তুমি বলতে পারবা কি বলতো, সেটাকে তুমি বলতে পারবা তোমার হচ্ছে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। এবং দেখো ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি, এটাকে কি বলতে পারি, এটাকে আমি তোমার হচ্ছে তড়িৎ প্রবাহ মানে তোমার গড় তড়িৎ প্রবাহ বলতে পারি না, অর্থাৎ আমি এখানে চাইলে কিন্তু তোমার আই অ্যাভারেজ বা হচ্ছে আয়ের উপরে একটা বার দিতে পারি। তার মানে দেখো তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ সমান সমান কি বলতো, লিমিটিং ভ্যালুটা যখন তোমার মানে সময়ের যে লিমিটিং ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যখন তোমার শূন্যের কাছাকাছি হবে, অর্থাৎ তোমার সময়ের যে পার্থক্য, সময়ের পার্থক্য যত কম হবে তুমি কিন্তু তত প্রিসাইসলি আসলে বের করতে পারবা যে তড়িৎ প্রবাহটা কতটুকু হবে ওই নির্দিষ্ট সময়ের জন্য। কথা বুঝতে পারছো? আচ্ছা, এই জিনিসটা যে আমি এখানে লিখলাম না, এটাকে আমি চাইলে গড় তড়িৎ প্রবাহ দিয়ে লিখতে পারি। তো এখন দেখো আমি জিনিসটাকে চাইলে এইভাবেও লিখতে পারি। দেখো এই জিনিসটাকে চাইলে আমি এইভাবেও লিখতে পারি যে দেখো দাঁড়াও, এখান থেকে আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি যে লিমিট ডেল টি টেন্স টু কত বলতো 0, এবং দেখো আই এভারেজকে আমি লিখতে পারবো কি বলতো ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি, তাই তো? এখন দেখো এই যে এই পুরাটাকে আমি বলতে পারবো ডিফারেন্সিয়েশন, মানে এটাকে আমি তোমার কি করতেছি বলতো, আমি দেখো লিমিটিং ভ্যালুটা টেন্স টু 0 মানে হচ্ছে তোমার সময়টা যখন সময়ের ব্যবধানটা যখন শূন্যের কাছাকাছি, সময়ের ব্যবধানটা যখন শূন্যের কাছাকাছি, তখন যদি আমি তোমার এই যে তোমার যখন আমি তখন যদি আমি তোমার হচ্ছে চার্জের যে ইকুয়েশনটা আমি পাবো বা চার্জের যে আমি তোমার সমীকরণটা পাবো বা রাশিটা পাবো, আমি তোমাকে আগেই বলছি যে চার্জ কিংবা তড়িৎ প্রবাহ এটা মূলত তোমার হচ্ছে একটা সময়ের ফাংশন। আমি সময়ের ফাংশনটাকে যদি যখন তোমার সময়টা শূন্যের কাছাকাছি হবে তখন যদি আমি সময়ের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি সেই সময়ের জন্য মানে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ মাত্রাটা বের করতে পারবো। কথা বুঝছো? আমি কি বললাম বলতো, যখন তোমার সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি হবে তখন হচ্ছে কি হবে বলতো, তুমি যদি এই কিউকে বা কিউ বা চার্জের যে তোমার সময়ের ইকুয়েশনটা আছে বা চার্জের যে তোমার সময়ের রাশিটা আছে সেই রাশিটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কাকে পাবো বলতো, তুমি তাৎক্ষণিক তড়িৎ প্রবাহকে পাবা। লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি মানে কি জানো, এটা মানে হচ্ছে তোমার ডেল কি ডি কিউ ডিভাইডেড বাই ডিটি, ঠিক আছে? এটা মানে কি বলতো ডিকিউ ডিভাইডেড বাই ডিটি, অর্থাৎ তুমি কি করবা ডিফারেন্সিয়েট করবা। অর্থাৎ দেখো এটাকে আমরা কি বলি, ডিফারেন্সিয়েট অপারেটর বলি না, ডি ডিভাইডেড বাই ডিটিকে আমি কি বলি, ডিফারেন্সিয়েট অপারেটর বলি। এবং দেখো এই কিউকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ কিউ এর যে ফাংশনটা আমি পাবো এই ফাংশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাবো বলতো, তাহলে হচ্ছে আমি তোমার তাৎক্ষণিক তড়িৎ প্রবাহটা পাবো। এবং দেখো কিউ কি বলতো, কিউ এবং চার্জ মানে চার্জ এবং তোমার তড়িৎ প্রবাহ এই দুটোই কিন্তু তোমার সময়ের একটা ফাংশন। এটি কি বলতো, সময়ের একটা ফাংশন। তাহলে দেখো আমি যখন তোমার চার্জকে কি করব, চার্জকে যখন আমি তোমার ডিফারেন্সিয়েট করব, এই ফাংশনটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করব তখন আমি কিন্তু তোমার তাৎক্ষণিক তড়িৎ প্রবাহটা বের করতে পারবো। কথা বুঝতে পারছি? কথা বুঝতে পারছি। এবং দেখো তোমার এই যে ডিফারেন্সিয়েট করা মানে কি জানো, ঢাল বের করা। ডিফারেন্সিয়েট করা মানে কি বলতো, ঢাল বের করা। কথা বুঝছো? ডিফারেন্সিয়েট করা মানে কি, ঢাল বের করা। কথা বুঝছো? তার মানে দেখো এখান থেকে আমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। যদি কখনো তোমাকে বলে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ বের করো তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবা। কথা বুঝছো? তার মানে দেখো গড় তড়িৎ প্রবাহের জন্য আমরা ইউজ করব এই যে এই ফর্মুলাটা, এবং দেখো তাৎক্ষণিক তড়িৎ প্রবাহের জন্য আমি ইউজ করবো এই ফর্মুলাটা। কথা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখো আমি এখান থেকে আরেকটা জিনিস একটু বুঝাবো তোমাকে। দেখো আমরা কি করতেছি, আমরা দেখো কিউ থেকে তড়িৎ প্রবাহের মধ্যে একটা সম্পর্ক দিতেছি। দেখো আমি কিউকে যখন কিউ এর যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করতেছি, দেখো ডি ডিভাইডেড বাই ডিটি, অর্থাৎ আমি যখন ডিফারেন্সিয়েট করতেছি কিউ এর ফাংশনটাকে, তখন দেখো আমি তোমার হচ্ছে তড়িৎ প্রবাহ বের করতে পারতেছি। এখন দেখো তো ডিফারেন্সিয়েশনের উল্টা রাশি কি, ডিফারেন্সিয়েশনের উল্টা রাশি হচ্ছে ইন্টিগ্রেশন না? তাহলে তুমি যদি তড়িৎ প্রবাহের ফাংশনটাকে ইন্টিগ্রেশন করো তাহলে তুমি কাকে ফেরত পাবো বলো তো? কাকে ফেরত পাবা? ডেফিনেটলি তুমি কিন্তু চার্জকে ফেরত পাবা। তার মানে দেখো চার্জকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি পাবা তড়িৎ প্রবাহকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি কাকে পাবা বলো তো? চার্জকে পাবা। ঠিক আছে? আর এই যে তোমার ডিফারেন্সিয়েট করা মানে কি জানো, ঢাল বের করা। ডিফারেন্সিয়েট করা মানে কি বলতো, ঢাল বের করা, কোন একটা গ্রাফের ঢাল বের করা। আর দেখো তোমার হচ্ছে ইন্টিগ্রেশন করা মানে কি বলতো, কোন একটা গ্রাফের ক্ষেত্রফল বের করা। কোন একটা গ্রাফের কি বের করা বলতো, ক্ষেত্রফল বের করা। একটু মনে রাখিও। তার মানে দেখো তোমার হচ্ছে কিউ ভার্সেস টি এর গ্রাফ, তুমি যদি কখনো দেখো কিউ ভার্সেস টি এর গ্রাফ, অর্থাৎ আমি যদি তোমাকে একটু দেখাই যে এটা মনে করো আমার ওয়াই অক্ষে কিউ এর গ্রাফ মানে কিউ আছে এবং ধরো তোমার এক্স অক্ষে টি আছে। এই যে কিউ ভার্সেস টি এর গ্রাফ দেখতেছো না, কিউ ভার্সেস টি এর গ্রাফ যে দেখতেছো না, এই গ্রাফে সবসময় ঢাল হিসেবে কাকে পাবো জানো? ঢাল হিসেবে সবসময় তুমি তড়িৎ প্রবাহকে পাবা। কাকে পাবো বলো তো? ঢাল হিসেবে তুমি সবসময় তড়িৎ প্রবাহকে পাবা। আবার মনে করো আই ভার্সেস টি এর গ্রাফ। ঠিক আছে? আই ভার্সেস টি এর গ্রাফ, এই আই ভার্সেস টি এর গ্রাফটা তুমি যদি কখনো দেখো তাহলে এখানে তুমি ক্ষেত্রফল হিসেবে কাকে পাবো বলো তো? এই গ্রাফের যদি তুমি কখনো ক্ষেত্রফল বের করো, ক্ষেত্রফল হিসেবে তুমি কাকে পাবা? তুমি হচ্ছে চার্জকে পাবা। ঠিক আছে? এই গ্রাফের তুমি ক্ষেত্রফল হিসেবে কাকে পাবো বলো তো? চার্জকে পাবা। কোন গ্রাফ? আই ভার্সেস টি এর গ্রাফ। ঠিক আছে? তার মানে দেখো দুইটা গ্রাফের জন্য কিন্তু আমি তোমার দুই রকম জিনিস পাচ্ছি। প্রথম গ্রাফটার জন্য অর্থাৎ কিউ ভার্সেস টি এর গ্রাফ, এই গ্রাফের জন্য হচ্ছে বা আমি বলতে পারি চার্জ বনাম সময়ের গ্রাফের জন্য হচ্ছে ঢাল যদি বের করি তাহলে আমি কি পাবো? তড়িৎ প্রবাহকে পাবো। আর দেখো আমি তোমার তড়িৎ প্রবাহ বনাম সময়ের গ্রাফের যদি আমি ক্ষেত্রফল বের করি তাহলে আমি কাকে পাবো? চার্জকে পাবো। কথা বুঝে গেছে? হোপফুলি এই জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে? আচ্ছা,
ওকে। তাহলে দেখো এখান থেকে আমরা একটা সুন্দর জিনিস শিখলাম। সেই জিনিসটা কি বলতো? সেই জিনিসটা হচ্ছে তোমার দেখো তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ I, I ইনস্ট্যান্ট বলতে পারো INS, ঠিক আছে? তাৎক্ষণিক মানে ইনস্ট্যান্ট। তো এখানে I ইনস্ট্যান্ট ইকুয়ালস টু আমি লিখতে পারবো কি বলতো? dq ডিভাইডেড বাই কি বলতো? dt, তাই না? dq ডিভাইডেড বাই কি বলতো? dt। অর্থাৎ সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বা সময়ের যে প্রান্তিক মানটা আছে বা এভাবে চিন্তা করতে পারো যে তোমার যে q এর ফাংশনটা আছে, ফাংশনটার যদি প্রান্তিক মানটা শূন্যের কাছাকাছি হয়, তবে হচ্ছে আমি কাকে পাবো বলতো? তবে হচ্ছে আমি তোমার তাৎক্ষণিক তড়িৎ প্রবাহকে পাবো। কথা বোঝা গেছে? আচ্ছা, খুব ভালো কথা। এখন দেখো আমি যদি তোমার এই ডিকিউকে মানে ডিটিকে আমি যদি ওপাশে পাঠাই দিই তাহলে কি হবে বলতো? আমি একটা নতুন পেজ নিচ্ছি। দেখো আমি এই ফর্মুলাটাকে আরেকবার লিখতেছি। আই ইকুয়ালস টু আমি কি লিখলাম বলতো? ডিকিউ ডিভাইডেড বাই ডিটি, তাই তো? আচ্ছা, আমি এখন ডিটিকে যদি তোমার বাম পাশে গুণ করে দিই তাহলে কি হবে? ডিকিউ ইকুয়ালস টু আমি লিখতে পারবো আই ডিটি, তাই না? এখন দেখো আমি যদি এটাকে তোমার ইন্টিগ্রেশন করি, আমি যদি এখন তোমার এখানে ইন্টিগ্রেশন করি, সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে দেখো এখানে হবে তোমার ডিকিউ আই ডিটি। আমি আগেও বলছি তোমার আই কি বলতো? আই মূলত তোমার একটা সময়ের ফাংশন, তাই না? তাহলে দেখো তো ইন্টিগ্রেশন যখন তুমি করবা তখন এখানে তোমাকে অবশ্যই একটা আপার ভ্যালু আর একটা লোয়ার ভ্যালু বসাইতে হবে না? অবশ্যই কিন্তু তোমাকে একটা আপার ভ্যালু আর একটা তোমাকে লোয়ার ভ্যালু বসাইতে হবে। তাহলে দেখো এটা যে তোমার লোয়ার ভ্যালুটা, এই লোয়ার ভ্যালুতে তুমি একটা সময় বসাবা এবং তুমি আপার ভ্যালুতে একটা সময় বসাবা। কথা বুঝতে পারছো আমি কি বললাম বলো তো? দেখো এখানে তোমাকে ইন্টিগ্রেশন যেহেতু তুমি করবা তাহলে অবশ্যই তোমাকে লোয়ার ভ্যালুটা এবং আপার ভ্যালুটা বসাইতে হবে, ঠিক আছে? লোয়ার ভ্যালুটা এবং আপার ভ্যালুটা তোমাকে বসাইতে হবে। তুমি এই জিনিসটা বসাবা এবং দেখো তুমি এই পাশেও তোমাকে বসাইতে হবে। এই পাশেও কিন্তু তোমাকে আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালুটা তোমাকে বসাইতে হবে। কথা বুঝছো? কথা বুঝছো? তাহলে তুমি কাকে পাবো বলো তো? তাহলে তুমি চার্জকে পাবা, ঠিক আছে? আচ্ছা, একটু এখান থেকে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো। একটু আমাকে তুমি বলতে পারবা ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স এটার মান কত বলো তো? এক্স প্লাস সি না? এক্স প্লাস সি না? তাহলে বলো তো এখানে তো তুমি মনে মনে 1 চিন্তা করতে পারো। তাহলে এখান থেকে কত পাবা? শুধুমাত্র কিউকে পাবা, শুধুমাত্র কিউকে পাবা, ঠিক আছে? তোমার যদি এখানে লোয়ার ভ্যালু এবং আপার ভ্যালু দেওয়া থাকে, মনে করো আমি তোমার ইন্টিগ্রেশনটা করতেছি 0 থেকে কিউ পর্যন্ত, ঠিক আছে? আমি ইন্টিগ্রেশনটা করতেছি তোমার 0 থেকে কিউ পর্যন্ত এবং মনে করো আমার যে তোমার সময়ের ফাংশনটা আছে, তড়িৎ প্রবাহের যে সময়ের ফাংশনটা আছে, এই ফাংশনটাকে মনে করো আমি তোমার ইন্টিগ্রেশন করতেছি তোমার হচ্ছে মনে করো তোমার 0 থেকে টি সময় পর্যন্ত, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে তুমি বলতে পারবো কিউ ইকুয়ালস টু কি হবে বলো তো? ইন্টিগ্রেশন 0 থেকে টি পর্যন্ত তোমার আই কে আমি ভেঙে লিখতে পারি কি বলো তো? তোমার হচ্ছে ডেল কিউ ডিভাইডেড বাই টি, ডেল টি, বা এখান থেকে তুমি একটা ফাংশন আসবে মূলত। এখানে এইভাবে তুমি আসলে ইন্টিগ্রেশন করতে পারবা না। এখানে তোমার মূলত একটা ফাংশন আসবে, সময়ের একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনটাকে এখানে বসায় ডিটি। তো ডি এর সাপেক্ষে মানে ডিটির সাপেক্ষে তুমি মূলত ইন্টিগ্রেশন করবা। ইন্টিগ্রেশন করে তুমি এখান থেকে একটা চার্জের মানকে বের করতে পারবা, ঠিক আছে? এখান থেকে তুমি একটা চার্জের মানকে বের করতে পারবা এবং যেটা অবভিয়াসলি তোমার একটা মান বের হবে যদি তুমি এখানে সময়ের ভ্যালুটা দিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে দেখো এইভাবে আমি কিন্তু তোমার চার্জের মানটা বের করতে পারবো। ওকে, আমরা এই ধরনের ম্যাথ করবো, ঠিক আছে? কোনো অসুবিধা নাই। বাট এখান থেকে আমাদেরকে আরো একটা জিনিস একটু শিখতে হবে, সেটা একটু আমরা দেখার চেষ্টা করবো। আমি তোমাকে বললাম না যে দেখো আমি এখানে তোমার কিন্তু আগেও বলছি যে এইখানে যে এই ফর্মুলার ক্ষেত্রে এখানে কিন্তু তোমার তড়িৎ প্রবাহটি কি বলতো? কনস্ট্যান্ট, ঠিক আছে? তড়িৎ প্রবাহটি কি বলতো? কনস্ট্যান্ট। দেখো আমি জিনিসটাকে একটু তোমাকে প্রুফ করানোর চেষ্টা করি যে ওটাকে কেন আমি কনস্ট্যান্ট বলতেছি, এই জিনিসটা আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখো আমি এখানে ফর্মুলাটি কি বললাম বলতো? আমি এখানে ফর্মুলাটা বললাম, সরি দাঁড়াও, দেখো এখানে আমি তোমার ফর্মুলাটা কি পড়ছি? আমি এখানে ফর্মুলাটা পড়ছি তোমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিকিউ ইকুয়ালস টু কি হবে বলতো? ইন্টিগ্রেশন অফ আই ইন্টু তোমার ডিটি, তাই তো? তাহলে দেখো এখান থেকে আমি কি করতে পারি? এখান থেকে আমার আসবে শুধুমাত্র কিউ, কিউ ইকুয়ালস টু আমি লিখতে পারি। দেখো তো আমার যদি তোমার আইটাকে আমি কনস্ট্যান্ট চিন্তা করি, আমি যদি আইটাকে তোমার কনস্ট্যান্ট চিন্তা করি তাহলে কি হবে বলতো? কনস্ট্যান্ট জিনিসটা তোমার ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তাই না? কনস্ট্যান্ট জিনিসটা আমার কি হবে? ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তার মানে দেখো কনস্ট্যান্টটা আমার বাইরে চলে আসবে। আমি এটাকে বাইরে নিয়ে নিলাম, তাহলে আমি ইন্টিগ্রেশন ইন্টু ডিটি আমাকে এটা লিখতে হবে, তাই তো? আচ্ছা তুমি বলো তো কোনো একটা ফাঁকা মানে ফাঁকা মানে কি? এখানে 1 আছে, 1 কে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে কি হবে? এই দেখো যার সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছো সেটা প্লাস সি, তাই না? তার মানে দেখো আমি এখানে তোমার সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, তাহলে আমি সময় প্লাস সি বসাবো, ঠিক আছে? সিটা আপাতত উপেক্ষা করতেছি। তো এখান থেকে দেখো কিউ ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো? আই, এবং এটার মানে আমি কি লিখতে পারবো বলতো? এই পুরাটা মানে আমি লিখতে পারবো শুধুমাত্র টি। তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারি আই ইকুয়ালস টু কি বলতো? কিউ ডিভাইডেড বাই টি। দেখো এই জন্য এটাকে আমি কি বলছিলাম বলতো? কনস্ট্যান্ট প্রবাহ মাত্রা বলছিলাম। কথা বুঝছো? দেখো আমি কনস্ট্যান্ট ধরে নিয়ে কিন্তু এই জিনিসটাকে প্রুফ করতে পারতেছি। যদি কনস্ট্যান্ট নাই হইতো তাহলে কিন্তু আমি এটাকে তোমার প্রুফ করতে পারতাম না। কনস্ট্যান্ট কেন বলতেছি? কারণ দেখো ভাইয়া তোমার পুরা যে তোমার ইয়াটা আছে, পুরা যে তোমার প্রস্থচ্ছেদটা আছে, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে তোমার মূলত এই কনস্ট্যান্ট মাত্রারই একটা তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছিল টি সময় জুড়ে, যার কারণে এটাকে আমি তোমার কনস্ট্যান্ট তড়িৎ প্রবাহ মাত্রা বলতেছি। কথা বুঝছো? তাহলে দেখো আমরা হোপফুলি তোমার জিনিসগুলো বুঝে গেছি। এখানে আরেকটা জিনিস একটু লিখে রাখবা কাইন্ডলি, সেটা হচ্ছে তোমার সময় এবং যে তোমার চার্জ আছে, এই দুটো কিসের ফাংশন বলতো? সময়ের ফাংশন। সরি, ভুল বলছি। তড়িৎ প্রবাহ এবং যে তোমার চার্জ আছে, তড়িৎ প্রবাহ এবং যে তোমার চার্জ আছে, এরা কিসের ফাংশন বলতো? সময়ের ফাংশন, ঠিক আছে? এরা কিসের ফাংশন বলতো? সময়ের ফাংশন।
ওকে, এখন চলো একটু আমরা এটাকে দেখার চেষ্টা করি বা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমরা বুঝতে পারবো। দেখো, আমরা যদি কয়েকটা ম্যাথ করি না, তবেই আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। জিনিসটা একদমই ইজি। দেখো, প্যানিক নেওয়ার কোনো কারণ নাই। এখানে বলা হচ্ছে কি বলতো, কোনো পরিবাহের মধ্য দিয়ে চার্জ প্রবাহের সমীকরণ দেয়া আছে তোমার কাছে। এইটা দেখো, এখানে যে তোমাকে চার্জ প্রবাহের সমীকরণটা দিয়ে দিছে না, এটা দেখো, এটা হচ্ছে তোমার একটা সময়ের ফাংশন দিয়ে দিছে। অর্থাৎ দেখো, এখানে q ইকুয়ালস টু কি দেয়া আছে, 3t স্কয়ার প্লাস দেয়া আছে তোমার 2t প্লাস 2। দেখো তো এখানে তোমার সময় আছে না, ডেফিনিটলি কিন্তু সময় আছে। তার মানে এখানে তুমি বলতে পারবে এটা হচ্ছে মূলত একটা তোমার সময়ের ফাংশন। এখন এখান থেকে তোমাকে তড়িৎ প্রবাহ বের করতে বলছে, ঠিক আছে? তো আমি তড়িৎ প্রবাহ কিভাবে বের করতে পারবো? দেখো, তড়িৎ প্রবাহ বের করতে পারবো আমি খুব সহজেই। দেখো, আমাকে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহটা বের করতে বলছে, যেহেতু ফাংশন দিয়ে দিছে, তাহলে ডেফিনেটলি আমাকে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহটাই বের করতে হবে। তো আমি এখান থেকে তোমার কি বের করতে পারবো? দেখো, তো আমি এখান থেকে বলতে পারবো dq ডিভাইডেড বাই dt, তাই তো? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে দেখো, d ডিভাইডেড বাই dt, দেখো আমি q এর ফাংশনটাকে কি করবো বলো তো, ডিফারেন্সিয়েট করবো 2t প্লাস 2। দেখো, এটাকে আমি তোমার ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করলে আমার এখান থেকে কত আসবে বলো তো? এখান থেকে তুমি পাবা কি জানো? এখান থেকে তুমি পাবা, দেখো, এখান থেকে তোমার আসবে 60 প্লাস 2। কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয় এটা তো তোমরা হয়তো বা জানো। আমি কি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝাবো? দেখো, তোমার যেহেতু রাশিটার মধ্যে প্লাস মাইনাস আকারে আছে, তাহলে তুমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট মানে করতে পারবা। দেখো, আমি আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট অপারেটরটা নিচ্ছি প্রতিটা রাশির জন্য, ঠিক আছে, বা প্রতিটা পদের জন্য। কারণ কি বলতো, কারণ তোমার রাশিটা সেপারেট করা আছে প্লাস মাইনাস দিয়ে। যখন দেখবা যে কোনো একটা রাশি প্লাস মাইনাস দ্বারা যুক্ত আছে বা প্লাস মাইনাস দ্বারা কোনো একটা রাশিকে উপস্থাপন করা হয়েছে, তখন তুমি আলাদা আলাদা পদের জন্য ডিফারেন্সিয়েট অপারেটরটাকে নিতে পারবা। কথা বুঝে গেছে? তাহলে দেখো, d ডিভাইডেড বাই dt ইন্টু 2। দেখো আমি কিভাবে ডিফারেন্সিয়েটটা করলাম। দেখো, এটাকে আমি তোমার হচ্ছে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। তো তাহলে দেখো, 3 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে। তাহলে পড়ে থাকে শুধু টি স্কোয়ার। টি স্কোয়ার মানে হচ্ছে তোমার 2t। টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে পাবো আমি 2t প্লাস, দেখো এখানে 2 কি, 2 হচ্ছে তোমার কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে। শুধুমাত্র থাকে টি। টিকে ডিফারেন্সিয়েট করলে টি এর সাপেক্ষে শুধুমাত্র 1 পাবো। এবং দেখো, এটা তোমার 2 কনস্ট্যান্ট, এখানে কোনো টি এর রাশি নাই, তাহলে এখানে মানটা পাবো হচ্ছে আমার 0। তো এখান থেকে আসবে আমার 60 প্লাস হবে তোমার 2। দেখছো, সহজ একটা ডিফারেন্সিয়েট। আমি এটা এখানে বসাইলাম। এই ডিফারেন্সিয়েটটা না পারলে এটা কিন্তু খুব প্যারার মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? আমাদের ফিজিক্সের ম্যাক্সিমাম চ্যাপ্টারে তোমার এই ক্যালকুলাসটা দরকার, ঠিক আছে? ইভেন তুমি দেখবা যে প্রথম দিন যখন তুমি ভেক্টর শুরু করছিলে, সেখানেও একটা ভেক্টর ক্যালকুলাস দেখে তোমার মাথাটা চমকে গেছিল, তাই না? মনে পড়তেছে না যে জিনিসটা প্রথম প্রথম তুমি বুঝতা না? সেম, মানে প্রতিটা অধ্যায়ে দেখবা যে তোমার মূলত এই জিনিসটা আসেই। কথা বুঝছো? আচ্ছা, এই জন্য ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একটু ভালো মতো করে শিখবা। আচ্ছা, এখন তোমাকে যদি বলে যে, তোমাকে যদি এখন বলে যে, দেখো, এটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহের তোমার হচ্ছে সময়ের যে ইকুয়েশনটা সেটা, ঠিক আছে, বা সময়ের যে তোমার ফাংশনটা সেটা। এখন যদি তোমাকে বলে যে t2 সেকেন্ডে, তোমাকে যদি এখন বলে t2 সেকেন্ডে তুমি তাৎক্ষণিক তড়িৎ প্রবাহটা বের করো, তাহলে বের করতে পারবা না? i ইকুয়ালস টু তুমি কি জানো বলো তো? i ইকুয়ালস টু তুমি জানো 60 প্লাস 2। তাহলে এখানে জাস্ট তুমি 2 সেকেন্ড বসায় দিবা। 2 প্লাস 2, তাহলে কত হবে বলো তো? 14 হবে। এই দেখো, তোমার 2 সেকেন্ডে 14 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। কথা বুঝছো? এভাবে তুমি বের করতে পারবা। এবার দেখো, তোমাকে বলছে পরের পয়েন্টটা যে তোমার গড় তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে 0 থেকে 2 সেকেন্ডে, ঠিক আছে? তো গড় তড়িৎ প্রবাহ মাত্রা বের করার জন্য আমি ফর্মুলা কি জানি? i ইকুয়ালস টু আমি জানি তোমার হচ্ছে ডেল কিউ ডিভাইডেড বাই কি বলো তো? ডেল টি, তাই তো? আচ্ছা, খুব ভালো কথা। দেখো, আমি একটু আগেই তোমার হচ্ছে কিউ এর একটা ফাংশন এখানে দেয়া আছে, ঠিক আছে? কিউ এর একটা ফাংশন দেয়া আছে, কত বলতো? 3t স্কয়ার প্লাস 2t প্লাস কি বলতো? 2। দেখো, আমি একবার তোমার এখানে 0 বসাবো। 0 যদি বসাই, তাহলে কিউ এর মানটা আমি ধরলাম q1। তো q1 এর মান কত হবে বলতো? q1 এর মান হবে তোমার 2। এবার যদি আমি তোমার 2 বসাই, তাহলে আমি এটাকে ধরলাম q2। অর্থাৎ আমি 2 এর মানটা, মানে সময়ের মানটা, অর্থাৎ t এর মানটা আমি এই যে ইকুয়েশনটা দেখতেছো, এই ইকুয়েশনের মধ্যে বসাচ্ছি। এখানে বসালে আমি কত পাবো বলতো? q2 ইকুয়ালস টু আমি পাবো হচ্ছে কত বলতো? এটাকে তুমি যদি একটু সলভ করো, তাহলে এখান থেকে তুমি পাবা কত? 3t স্কয়ার। তো এখান থেকে হচ্ছে তুমি পাবা 12 প্লাস 4 প্লাস 2। তাহলে এখান থেকে তোমার আসতেছে কত বলো তো? 18 আসবে, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এটা হচ্ছে তোমার Q1 2 কলম এবং হচ্ছে তোমার Q2 কি বলো তো? 18 কলম। তাহলে দেখো, এখান থেকে তুমি লিখতে পারবা Q2 মাইনাস Q1 ডিভাইডেড বাই কি বলো তো? T2 মাইনাস T1, তাই তো? আচ্ছা, Q2 এর মানটা কত? Q2 এর মানটা হচ্ছে তোমার 18, তাই না? 18 মাইনাস কি বলো তো? 2। আর এখানে কত বলো তো? 2 মাইনাস 0। তো এটাকে তুমি যদি সলভ করো, তাহলে আসবে তোমার 8 এম্পিয়ার। তার মানে দেখো, তোমার গড় তড়িৎ প্রবাহ মাত্রাটা কত বলো তো? 8 এম্পিয়ার। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? দেখছো ম্যাথগুলো কত ইজি। আচ্ছা, চলো, আমাদের আমাদের এই ক্লাসে লাস্ট ম্যাথ। দেখো, কোনো পরিবাহিতে তড়িৎ প্রবাহের সমীকরণ তোমার কাছে দেওয়া আছে এবং তোমাকে বলছে যে শুরু থেকে 2 সেকেন্ড সময়ে মোট চার্জের মানটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো, আমি বুঝতে পারতেছি চার্জ বের করতে বলছে, তড়িৎ প্রবাহের ইকুয়েশন দেওয়া আছে। তার মানে দেখো তো, তড়িৎ প্রবাহের থেকে আমাকে চার্জে যেতে বলতেছে, তাহলে ডেফিনেটলি আমাকে এখানে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো, আমি এখানে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ ডিকিউ, আমি টোটাল চার্জটা জানতে চাচ্ছি, ইকুয়ালস টু কি বলতো? ইকুয়ালস টু আমি লিখতে পারবো কি বলতো? ইকুয়ালস টু আমি লিখতে পারবো হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ তোমার হচ্ছে এটা আপার লিমিট এবং এটা হচ্ছে তোমার লোয়ার লিমিট এবং আপার লিমিটে বসিয়ে দেবে। এটাকে তুমি চাইলে লোয়ার ভ্যালু বা আপার ভ্যালু বলতে পারো, কোনো অসুবিধা নাই। এবং দেখো, এটা হচ্ছে তোমার i ইন্টু
ডিটি, তাই তো? এটা হচ্ছে আমার ফর্মুলা ছিল, তাই না? আচ্ছা, এখন দেখো আমি এখানে খুব সুন্দর মতো করে ফর্মুলাটাকে সমাধান করতে পারি। দেখো এখান থেকে আমি বলতে পারি এখানে হবে তোমার কিউ, অর্থাৎ মোট চার্জ ইকুয়ালস টু, দেখো আমি এখানে তোমার লিমিটটা ডেফিনিটলি বসাবো। এখানে দেখো লিমিট কত দেয়া আছে শুরু থেকে 2 সেকেন্ড। তার মানে দেখো লোয়ার লিমিট হবে 0 এবং দেখো তোমার হচ্ছে আপার লিমিট হবে কত বলো তো 2 সেকেন্ড। কথা বুঝছো? এবং দেখো এখানে আই এর যে তোমার ফাংশনটা দেয়া আছে কি বলো তো টি স্কোয়ার প্লাস 4 ইন্টু কি বলো তো ডিটি। আচ্ছা দেখো এই ফাংশনটাকে আমি প্রথমে ইন্টিগ্রেট করি। দেখো এই ফাংশনটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? তোমার এখানে ইন্টিগ্রেট কি আছে বলো তো? ইন্টিগ্রেট টি স্কোয়ার প্লাস 4 ইন্টু ডিটি, তাই না? এটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে দেখো আমি সেম কথাটা বলবো যে এটা যেহেতু তোমার একটা রাশি, তাহলে তুমি আলাদা আলাদাভাবে এটাকে ইন্টিগ্রেট চাইলে করতে পারো। দেখো আমি আলাদা আলাদাভাবে নিয়ে নিচ্ছি টি স্কোয়ার ডিটি প্লাস দেখো তোমার হচ্ছে 4 ডিটি, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে দেখো এখান থেকে তুমি পাবা টি কিউব ডিভাইডেড বাই 3 প্লাস দেখো এখান থেকে তুমি পাবা 4 টি। কথা বুঝছো? এখান থেকে তুমি কি পাবো বলো তো 4 টি। তার মানে দেখো আলটিমেটলি তুমি যদি এখানে ডিফারেন্সিয়েট ভ্যালুটা লেখো সেটা হবে তোমার টি কিউব ডিভাইডেড বাই 3 প্লাস কত বলো তো 4 টি, এবং এখানে তুমি আপার লিমিট এবং লোয়ার লিমিটটা দিয়ে দাও। এখন জাস্ট এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট তুমি যদি বসে বিয়োগ করে দাও তাহলে কিন্তু তোমার মানটা বের হয়ে আসবে, ঠিক আছে? এখানে জাস্ট এখন তুমি কি করবা বলো তো আপার লিমিট এবং লোয়ার লিমিট এখানে বসাই দিবা, ঠিক আছে? দেখো অনেকেই তোমরা বুঝতে পারবা না যে আমি এখানে আসলে কি করছি, যে এই লাইনটা থেকে আমি এই নিচের লাইনটা কিভাবে লিখছি, তাই না? তাদের জন্য একটু বলে রাখি যে মনে করো ইন্টিগ্রেশন অফ এন, আচ্ছা ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন যদি হয়, দেখো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার যদি এন হয় ইন্টু ডিএক্স থাকে তাহলে এটাকে আমরা চাইলে লিখতে পারবো কি জানো? এক্স এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি বলতো এন প্লাস ওয়ান প্লাস সি। আমি এই জিনিসটা এখানে লিখছি, ঠিক আছে? আমি এই জিনিসটা এখানে লিখছি। দেখো এখানে আমি জাস্ট এই জিনিসটাই করছি যার কারণে আমার মানটা এরকম আসে। কথা বুঝছো? এটা জাস্ট একটা ফর্মুলা, এগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। যারা ফাঁকি মারছো তারা কিন্তু একদমই পরে মহাবিপদে পড়বা। কথা বুঝছো? এখন যে ফাঁকি মারছো না সবগুলোর তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে অ্যাডমিশন টেস্টে। সো ফাঁকি মারবা যত কম পারা যায় তত। কথা বুঝছো? আচ্ছা, ফাঁকি যে আমরা মারি নাই তা না, আমি নিজেও ফাঁকি মারছি, ঠিক আছে? কিন্তু পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করে তারপরে যতটুকু আমার মনে হয়েছে যে না এতটুকু ফাঁকি মারা যায় অতটুকুই মারছি। না হলে দেখতে যে অ্যাডমিশন টেস্টে আরও মারা খাইতা। কথা বুঝছো? সো অ্যাডমিশন টেস্টে যদি বাঁচতে চাও তাহলে ডেফিনেটলি একটু কয়েকটা জিনিস যেগুলো ইম্পর্টেন্ট বেসিক্যালি সেগুলো কখনই ফাঁকি মারবা না। যেগুলো তোমার মনে হচ্ছে না এগুলো ইম্পর্টেন্ট না ওগুলো ফাঁকি মারবা। যেরকম আমি কখনো তৃতীয় জিনিসটা খুব ভালো মতো করে রিভাইজ করে নেই। ইভেন আমি জিনিসটা কখনো করতে পারতাম না। সো এই জন্য আমি মূলত তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল বা ইম্পর্টেন্ট জিনিসগুলোই দেখতাম। তৃতীয় যে বইয়ের লাইনগুলো আছে এগুলো কখনো আমার পড়ার ধৈর্য হইতো না, আমি জিনিসগুলোকে স্কিপ করতাম। কথা বুঝছো? তো এখানে দেখো তাই বলে তোমাকে বলবো না, তুমি অবশ্যই পড়বা। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো বিশেষ করে তারা ডেফিনেটলি পড়বা, না হলে কিন্তু একদমই তোমরা আবার উড়াধরা মারা খাবা। দেখো এখানে কোনো পরিবাহিতে তড়িৎ প্রবাহের মানে যেই ইয়াটা আছে আমার ও ম্যাথ আছে ওই ম্যাথে আমরা সলভ করতেছিলাম। তো এই ম্যাথের মধ্যে দেখো আমরা লাস্টে কি পেয়েছিলাম? লাস্টে আমরা পাইছিলাম হচ্ছে তোমার টি কিউব ডিভাইডেড বাই 3 টি কিউব ডিভাইডেড বাই 3 প্লাস কি বলতো 4টি, তাই না? ওকে, এখানে আমাকে ভ্যালুটা বসাতে হবে 0 থেকে 2। এখন দেখো আমি এটাকে কিভাবে ভ্যালুটা বসাবো আমি আমি এটা একটু তোমাকে শিখাই দিই। দেখো ভ্যালুটা কিভাবে বসাতে হয় তুমি জানো? দেখো আমি তোমাকে একটু শিখাই দিই। দেখো প্রথমে তুমি আপার যে ভ্যালুটা আছে বা আপার যে তোমার লিমিটটা আছে সেটা বসাবা। আপার লিমিট কত বলো তো 2। এই দেখো টি এর জায়গায় 2 বসাবা। তাহলে 2 কিউব ডিভাইডেড বাই 3 প্লাস কি বলো তো 4 ইনটু 2, ঠিক আছে? এই বসালে না, আপার লিমিটটা বসালাম, বিয়োগ বিয়োগ কি বলতো বা লোয়ার লিমিটটা বসাবা। দেখো টি এর জায়গায় তুমি লোয়ার লিমিটটা বসাও, বসালাম। বসানোর পর দেখো আমি থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করব। দেখো এই পুরাটার মান কত বলতো 0, তাই না? তাহলে আলটিমেটলি আমার পড়ে থাকবে কোনটা? আলটিমেটলি আমার এই রাশিটা পড়ে থাকবে না? এই রাশিটাকে তুমি যদি সমাধান করো না তাহলে তুমি পাবো কত জানো? 32 ডিভাইডেড বাই 3। এত কি বলতো? এত হচ্ছে তোমার কুলম। তাহলে দেখো তুমি কিন্তু অ্যান্সারটা বের করতে পারছো কত বলতো? 32 ডিভাইডেড বাই 3 এত কুলম। কথা বুঝছো? তার মানে দেখো মোট চার্জ প্রবাহিত হবে কত বলতো? 32 ডিভাইডেড বাই 3 এত কুলম। হোপফুলি তুমি আজকের ক্লাসটা খুব ভালো মতো এনজয় করতে পারছো। আজকের ক্লাসে আমরা একদমই বেসিক জিনিসগুলো শিখলাম। নেক্সট ক্লাসে আমরা পরের অংশ থেকে কন্টিনিউ করবো। তো নেক্সট ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তবে আরেকটা জিনিস একটু ভালো মতো করে খেয়াল রাখবা, সেটা হচ্ছে আমি তোমাদের কাছে একটা আবদার করব। সেটা হচ্ছে যে দেখো আমরা হচ্ছে অনেকগুলো চ্যাপ্টার নিয়ে কাজ করতেছি। তো আলটিমেটলি আমার ক্লাসগুলো একটু সময় সাপেক্ষ হচ্ছে এবং আমার একটু সময় লাগতেছে ক্লাসগুলো আপলোড করার জন্য। যেহেতু আমি একটা একা মানুষ এবং আমার এডিট করতেও বেশ সময় লাগতেছে, আমার ক্লাসগুলো বানাতেও আমার একটু সময় লাগতেছে। সো আলটিমেটলি যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে আমি আসলে তোমার কুলায় উঠতে পারতেছে না। ঠিক আছে? দেখো আমি হচ্ছে তোমার মূলত ৩ টা অধ্যায় নিয়ে বর্তমানে কাজ করতেছি। একটা গতিবিদ্যা, তারপরে ধরো এই চ্যাপ্টারটা এবং আরেকটা চ্যাপ্টার হচ্ছে তোমার চৌম্বকত্ব। দেখো এই চৌম্বকত্ব চ্যাপ্টারটার আমি ২ টা ক্লাস দিয়ে এখন আর দিতে পারতেছি না। এটা মূলত তোমাদের দোষ না, এটা দোষ আমার নিজেরই। কারণ আমি আসলে তোমার কুলায় উঠতে পারতেছি না। এর বাইরে আমার অনেকগুলো টিউশনস আছে। সো আলটিমেটলি আমার জন্য বেশি একটু প্যারাদায়ক হয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় তোমরা যদি একটু আমাকে মানবিকভাবে হেল্প করো, মানে আমি তোমাদেরকে বলতেছি তোমরা যদি চাইলে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে শেয়ার করতে পারো।
তোমাদের ফ্রেন্ডদের মাঝে একটু শেয়ার করতে পারো। আমি জানি তোমরা অনেকেই আমার ক্লাস করো। দেখো অনেক বেশি ভিউ হয়। কিন্তু আসলে মূলত তোমার এবং ক্লাসও করে অনেক মানুষ, কিন্তু মূলত অনেকে সাবস্ক্রাইব করে না। সো আমি একটু তোমাদেরকে বলব যাতে তোমরা একটু সাবস্ক্রাইবগুলো করে রাখো। কারণ এটাতে আমি উৎসাহ পাই অন্তত। কারণ এট লিস্ট যে আমি এতটুকু বুঝতে পারি যে না তোমরা ক্লাসটা করতেছো, তোমরা এনজয় করতেছো। সো মাস্ট বি একটু সাবস্ক্রাইব করবা। ঠিক আছে? আরেকটা কথা যে তোমরা যদি আমাদেরকে সাহায্য করতে চাও, আমাদের চ্যানেলটাকে যদি সাহায্য করতে চাও, এটা ধীরে, ধীরে আমি বড় করতেছি। আমি অনেক মেম্বার্সকে রিক্রুট করতেছি। সত্যি কথা বলতে গেলে আমি আসলে একা কুলায় উঠতে পারতেছি না। সো এইজন্য আমি তোমার হচ্ছে অনেকগুলো মেম্বারকে রিক্রুট করতেছি। সো এইজন্য তোমরা যদি চাও যে আমার চ্যানেলটাতে কন্ট্রিবিউশন করবা বা কন্ট্রিবিউট করবা, তাহলে আমি তোমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে গিয়ে তোমরা হচ্ছে তোমাদের সাধ্যমতো আমাদেরকে হেল্প করতে পারো। এটা একদমই তোমাদের উপর ডিপেন্ড করতেছে। আর যারা তোমরা আমাকে মন থেকে হেল্প করতে চাও, তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইবটা করে দিও। ঠিক আছে? সো দেখা হচ্ছে তোমার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।